তো রেকর্ডিং অন দেখাচ্ছে, তাই না? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা এখন এডির পরীক্ষায় যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে যে পাজলটাকে অ্যাড করছে। পাজল মিন্স অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটাকে অ্যাড করা হয়েছে। এই কারণে আমাদের এই রিটেন পার্টটাতে কিছু চেঞ্জ আনতে হয়েছে, ঠিক আছে? এখন এখানে এসে একটা বিষয় হচ্ছে যে আসলে যেহেতু এটা ফার্স্ট এক্সাম, সো উই আর স্টিল ইন কনফিউশন দ্যাট হোয়াট আর দ্য টপিকস দে উইল অ্যাকচুয়ালি ইনক্লুড ইন দ্য কোশ্চেন পার্ট, আমরা এখনো জানি না। এখন মোটা দাগে আমরা যদি পাজলকে ভাগ করি বা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিকে ভাগ করি, এটা বলা একটু বলে নিই যে আর্গুমেন্ট রাইটিং এর জন্য কিন্তু একটা আলাদা পার্ট আছে, ওটা আমাদের পরের আলোচনা, এটা আমার এখানকার আলোচনা না। আমাদের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিকে যদি ভাগ করি, আমরা দুইটা ধাঁচ পাই বাংলাদেশে। একটা হচ্ছে গিয়ে কি, একটা হচ্ছে আপনার বিসিএস টাইপের কোশ্চেন, যেগুলো মেন্টাল অ্যাবিলিটিতে আসে, বিসিএস এর রিটেনে, ঠিক আছে, বা প্রিলিতেও আসে। ওকে, এখন বিষয়টা হচ্ছে ওইটা হলো এক ধাঁচের প্রশ্ন। আর একটা হচ্ছে গিয়ে কি, আর একটা হচ্ছে আইবি এর বা প্রাইভেট ব্যাংকের এমটিওর যে পরীক্ষাগুলো হয় সেগুলো, ঠিক আছে। ওইটা হচ্ছে আর এক ধাঁচের প্রশ্ন। এখন আই মিন 2026 সালে এসে আসলে যারা প্রশ্ন করবে তারা আসলে কোন ধাঁচটা ফলো করবে এটা বোঝা কঠিন। হ্যাঁ, কেউ বলতে পারে আইবি স্টাইলে হবে, কেউ বলতে পারে বিসিএস স্টাইলে হবে, কারো না কারোটা লাগবে, এটা নিয়ে সবাই ক্রেডিট নিবে। এখন আসলে না, এটা ক্রেডিট নেওয়ারও কিছু নাই, বা এখানে শো করার, শো অফ করারও কিছু নাই। কারণ দুইটাই টাইপের অপশন যেটা লাগে, ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। তবে আমাদের যেটা করতে হবে, যেহেতু আমরা ইনিশিয়াল লেভেলে পড়ে গেছি, আমাদেরকে দুই ধরনের প্রিপারেশন নিতে হবে। এই জন্য আমরা দুই ধরনের টপিক ক্লিয়ার করব। তো প্রথমে আমরা আইবিএ টাইপের কোশ্চেন গুলো ক্লিয়ার করব, ঠিক আছে। তবে ক্লিয়ার করবো বলতে গেলে সব তো আর পড়ানো পসিবল না, যতটুকু পারি দেখাবো, ঠিক আছে। ধরেন 5টা ক্লাস আপনাকে আমি পাজলের উপর দেখাইলাম, এরকম করে আমি আলোচনা কন্টিনিউ করবো। তো তারপর ধরেন যে কিছু দেখাবো হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং এর উপরে, তারপর কিছু দেখাবো বিসিএস এর মেন্টাল অ্যাবিলিটি কোশ্চেন। এইভাবে বিভিন্ন টাইপের কোশ্চেন্সকে একত্র করে করে আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে। স্যার প্লিজ সবাইকে আনমিউট করতে বলেন, প্রচন্ড শব্দ আসতেছে। তবে এই প্রশ্নটাতে একটা মজার বিষয় হচ্ছে যে এখানে কোনো রাইট বা রং নাই, সরি, এই প্রিপারেশন মুখস্থ করার কিছু নেই। এটা হচ্ছে গিয়ে আপনার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, ঠিক আছে। এখানে আপনি বুদ্ধি খাটাবেন এবং অ্যান্সার করবেন। তো পাজল সলভিং এর জন্য বাংলাদেশে যত বই হোক না কেন, যত প্রশ্ন হোক না কেন, সমস্ত প্রশ্নের মাদার বুক হচ্ছে আপনার এই জিআরই বিগ বুক। আমরা যারা আইবি এর এমবিএ বা আইবি এর বিবিএ নিয়ে চিন্তা ভাবনা করে থাকি, এটা একটা মাস্ট রিড একটা বই। তবে এখানে একটা মজার বিষয় বলি, জিআরইতে এই যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা আগে ছিল 1600-তে, এখন কিন্তু এটা কমে এসেছে 340-এ। যেমন বাজারে আরিফুর রহমান স্যারের একটা বই আছে, দেখবেন জিআরইর, উনি মেনশন করে 1470 পেয়েছেন তিনি। এটা হচ্ছে আগের স্কোর। এখনকার জিআরইতে ওই 1600 স্কোরটা নাই, এখনকার জিআরইতে আছে হচ্ছে 340। যারা সায়েন্সের জিআরই বসবেন বা প্ল্যান আছে, তারা এটা জানবেন। কিন্তু এই পুরাতন বইটা এখন আমাদের কাজে লাগে, এটা হচ্ছে ইন্টারেস্টিং বিষয়। তো এই বইয়ের একটা বিশাল ঝামেলা আছে, পুরো বইয়ে বাংলার নাই, পুরো বইটা ইংলিশে লেখা। পুরো বইয়ে বেসিক্যালি যেটা হয়েছে সেটা হলো কিছু বেসিক ডিসকাশন করে সঙ্গে সঙ্গে আপনার হচ্ছে 27টা টেস্ট দেওয়া আছে। এত টেস্ট আসলে কোনো বইয়ে দেওয়া থাকে না, এটার জন্য, এর জন্যই মনে হয় আই থিঙ্ক এটার নাম দেওয়া হয়েছে বিগ বুক। তাহলে টেস্ট দেওয়া আছে কয়টা? 27টা, ভালো করে বুঝছেন। 27টা টেস্টে যদি আমরা চিন্তা করি কি আছে, সেটা কি আছে আমরা একটু দেখি, চলো 27টা টেস্টে কি কি আছে। আমরা একটু ধরেন এখানে যাই, হ্যাঁ? একটু দাঁড়ান, সময় দেন আমাকে, আমি দেখাচ্ছি। আমরা মনে রাখবো টেস্ট হচ্ছে 27টা, ঠিক আছে, মনে থাকবে সবার? জি হ্যালো, ভাইয়া। ওকে। এই 27টা টেস্টে, প্রত্যেকটা টেস্টে দুইটা করে ভার্বাল অ্যাবিলিটি আছে, যেগুলো বেসিক্যালি ইংলিশ। দুইটা করে কোয়ান্টিটেটিভ সেকশন আছে, যেগুলোকে আমরা বলি ম্যাথ। আর দুইটা করে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি সেকশন আছে, যেগুলোকে আমরা বলি যে পাজল, ক্রিটিক্যাল রিজনিং, এগুলা। তার মানে প্রত্যেকটা টেস্টেই দুইটা করে সেকশন দেওয়া আছে, যেগুলো হচ্ছে গিয়ে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির প্রশ্ন ক্যারি করতেছে। এবার ভালো করে ব্যাপারটা বুঝছেন।
প্রত্যেকটা সেকশন, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি সেকশনে, যেমন টেস্ট 1-এ, সেকশন 2 এবং সেকশন 6-এ হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। এখানে কোশ্চেন কয়টা করে আছে? 25টা করে কোশ্চেন আছে, ভালো করে দেখেন। 25টা করে মোট প্রশ্ন আছে কয়টা? 50টা। ভালো করে বুঝতে হবে, 25টা করে মোট কোশ্চেন আছে হচ্ছে 50টা। এই 50টা কোশ্চেনে আবার একটা ঝামেলা আছে। এই যে 25টা প্রশ্ন, তার মধ্যে 19টা প্রশ্ন হলো পাজলের প্রশ্ন, আর 6টা প্রশ্ন হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং এর প্রশ্ন। এগুলো পরে আমরা বুঝবো, শুধু পাজলটা বুঝলেই হবে। আমরা বুঝলাম 27টা টেস্ট আছে, প্রত্যেকটা টেস্টে 2টা করে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি সেকশন আছে, প্রত্যেকটা সেকশনে 25টা করে প্রশ্ন আছে, তার মধ্যে 19টা প্রশ্ন হচ্ছে গিয়ে আপনার পাজল। তাহলে একটা যদি 19টা থাকে, এটাকে 2 দিয়ে গুণ দিলে আমরা পাচ্ছি কি একটা। এই সুজন সাহা, ডু ইউ হ্যাভ সাম কমন সেন্স, টেল মি। স্ক্রিন দেখাচ্ছেন কেন ভাই? হ্যাঁ, এখন কিন্তু আপনাকে আদর করে আমি আর বলবো না ভাই, ঠিক আছে? তাহলে কি বললাম, যে প্রত্যেকটা টেস্টে 2টা করে সেকশন আছে, প্রত্যেকটা অ্যানালিটিক্যাল সেকশনে 25টা কোশ্চেন, তার মধ্যে 19টা হচ্ছে পাজল। তার 19 দুগুণে 38টা প্রশ্ন আছে আমার এখানে। এই 38টা প্রশ্নের, এই 38টা প্রশ্ন যদি হয়ে থাকে একটা টেস্টে, আমাদের টেস্ট আছে হচ্ছে 27টা। তার মানে টোটাল প্রশ্ন আছে 1026টা। এই 1026টা প্রশ্ন খুবই ব্রেন স্টর্মিং করার মতো প্রশ্ন, খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, পড়তে ভালো লাগবে আপনার, আমি জানি। কিন্তু প্রথম দিকে একটু কষ্ট হয়। যদি পড়তে পারেন তাহলে আপনার পাজল শেষ, কিন্তু এত পড়তে হবে না, আমি ব্যক্তিগতভাবে মনে করি। আপনি হয়তো বা ধরেন এখান থেকে সর্বোচ্চ 100 প্রশ্ন সলভ করতে পারেন, ঠিক আছে? 100 প্রশ্ন, কারণ আপনাকে তো অন্যান্য প্রশ্নগুলো দেখতে হবে। ঠিক আছে, 100 প্রশ্ন সলভ করতে পারেন, কিছু ক্রিটিক্যাল রিজনিং সলভ করে বেসিক আইডিয়া নিতে পারেন, এরপরে আপনি বিসিএস এর প্রশ্নগুলো শুরু করে ফেলতে পারেন, ঠিক আছে? সো আমাদের টার্গেট থাকবে এই 100 প্রশ্ন। 100 প্রশ্নের মধ্যে আমি 50টা প্রশ্ন সলভ করে দেব নিজেই ক্লাসে, বাকি 50টা হচ্ছে আপনারা করবেন, ঠিক আছে? যেমন টেস্ট 1-এর সেকশন 2 আর সেকশন 6 হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। তো টেস্ট 1-এর আমরা যদি সেকশন 2 এবং সেকশন 6 দিকে যাই, আমরা কি দেখি দেখেন। আহ, এই যে আমরা চলে আসলাম সেকশন 2-তে, দেখেন, ঠিক আছে? এই যে সেকশন 2-তে আমরা চলে আসলাম, দেখেন। সেটা সেকশন 6 বলতেছে কি রে? একটু দাঁড়া, একটু করে যাই। এই যে, এই যে চলে এসেছে, ঠিক আছে? এই যে সেকশন 2-তে, দাদা বইটা কি আমাদেরকে দেওয়া হবে? হ্যাঁ বই দিয়ে দেবো, সমস্যা নেই। এই যে সেকশন 2-তে আপনার কি দেওয়া আছে? অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি দেওয়া আছে, ঠিক আছে? ওকে, এগুলা দেওয়া আছে, ওকে। এই হচ্ছে গিয়ে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির প্রশ্ন, আর কিছুই না। এখন আজকে যেহেতু আমরা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি শুরু করেছি, আমরা একটা প্রশ্ন এখান থেকে বসে বসে সলভ করি এবং দেখি। হ্যাঁ, তো আপনাদেরকে আমি অলরেডি 5টা ক্লাস দিয়ে দিয়েছি। তো 5টা ক্লাসের মধ্যে আপনি দেখবেন যে সিরিয়ালি কোনটা কোন টেস্টে সব দেওয়া আছে। তো এটাও কোন প্রথম ক্লাসে মনে সলভ করা হয়েছে, ঠিক আছে? তারপরেও আমি একটু করতেছি, দেখেন। হ্যাঁ, প্রবলেম নেই। কিন্তু নেক্সট ক্লাস থেকে যেগুলো দিয়ে দিছি আপনাদেরকে অনলাইনে, ওগুলো আর করাবো না। কারণ ওগুলো করালে তো ভাই ওই ক্লাসগুলো দিয়ে আমার লাভ হলো কি? আমি কি ব্যাপারটা ওই ঠিক ওই বললাম না ক্লাসগুলো কথা? কি দাদা ড্রাইভে, আমি ড্রাইভ ওই লিঙ্ক, ক্লাসগুলো কি ড্রাইভে আপলোড করা আছে? হ্যাঁ ড্রাইভে আপলোড করা আছে। তাহলে এখন ওগুলো যদি আপনি, ওগুলো যদি আমি করাই, তাহলে তার আমার কি হইলো, মানে যা পড়াইছি সেটাই আমি পড়াইলাম, কোনো লাভ নাই, তাই না? সো আমি কি করব, ওই প্রশ্নগুলো বাদ দিয়ে আমি আরো কিছু প্রশ্ন নিব, সো দ্যাট কি হয়, আপনার প্র্যাকটিসটা ভালো হয়। তবে আজকের ক্লাস হিসেবে আমি এখান থেকে 2টা প্রশ্ন সলভ করি, চলেন দেখি পারি কিনা, ঠিক আছে? তো 2টা প্রশ্ন আমি অলরেডি আপনাদের জন্য এটা কপি করে রেখে দিয়েছি, যেন আমরা ইনস্ট্যান্ট বসে করতে পারি। এই যে দেখেন, আপনার মাইক্রোসফট ওয়ার্ড ফাইল দেখতে পাচ্ছেন? আমি ওপেন করেছি, না দাদা। দেখতে পাচ্ছেন না?
জি দেখা যায়। জি দাদা দাদা দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে দাদা, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। এইগুলো আমরা এখন সলভ করবো। আজকের ক্লাসটাই আগের ক্লাসের সাথে মিলবে, পরের গুলো তো আর মিলাবো না, কারণ আগের গুলো তো যেটা করিয়েছি সেটার করে আর লাভ নেই, একই ক্লাস হয়ে যাবে তাহলে। ঠিক আছে বিষয়টা? তবে মনে রাখবেন, পাজল ক্লাসে নিয়ম শেখার চাইতে আমি ব্যক্তিগতভাবে মনে করি প্র্যাকটিসটা জরুরি। আপনাকে পাজলের ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে। ল্যাঙ্গুয়েজ না বোঝার কারণেই বেশিরভাগ ছেলে মেয়ে পাজলে ভুল করে এবং খারাপ রেজাল্ট করে। সো দয়া করে পাজলের ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে। তাহলে আসেন আমরা ভগবানের নাম নিয়ে, যার যার সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করি পড়াটা, দেখি পারি কিনা। প্রথমেই ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি কি বলছে। প্রশ্ন বুঝলে সব অ্যান্সার এমনি চলে আসবে। কোনো নিয়ম জানার দরকার নেই, কিচ্ছু দরকার নেই। নিয়ম পড়তে পড়তে পাগল হয়ে যাবেন, কোনো সমাধান পাবেন না। বরঞ্চ পড়তে পড়তে নিয়ম জানবো আমরা। ইন এ গেম, একটা খেলাতে, এক্স্যাক্টলি 6 ইনভার্টেড কাপস স্ট্যান্ড সাইড বাই সাইড। মানে কি, একটা গেমে 6টা কাপ রাখা আছে সাইড বাই সাইড ইন এ স্ট্রেট লাইন। মনে রাখবেন পাজলে প্রত্যেকটা বিটস এন্ড বাইটস বুঝতে হবে, কোনোভাবেই কোনো কিছু বাদ দেওয়া যাবে না। বলা হচ্ছে সাইড বাই সাইডে রাখা হয়েছে, স্ট্রেট লাইনে রাখা হয়েছে। যেহেতু 6টা কাপ রাখা হয়েছে স্ট্রেট লাইনে, তারপর কি বলছে, ইচ হ্যাজ এক্স্যাক্টলি ওয়ান বল হিডেন আন্ডার ইট। তার মানে কি, তার মানে 6টা কাপ একটা লাইনে রাখা হয়েছে, একটা স্ট্রেট লাইনে, এবং প্রত্যেকটা কাপের নিচে একটা করে বল লুকানো আছে। কিভাবে লুকানো আছে? কারণ বলাই হয়েছে কাপটা ইনভার্টেড, মানে যেই দিকটা খোলা সেই দিকটা উল্টা করে দেওয়া হয়েছে। দ্য কাপস আর নাম্বারড কনজিকিউটিভলি 1 through 6। এই কাপগুলোকে 1 থেকে 6-এ নাম্বারিং করা হয়েছে। তাহলে এবার ডান পাশে তাকান, আমি আলোচনার সুবিধার্থে আমার প্র্যাকটিসটা শুরু করি। তো আমি কি লিখতে পারি, যে মনে করেন এটা আমার ফার্স্ট কাপ, এইটা আমার সেকেন্ড কাপ, এইটা আমার থার্ড কাপ, ঠিক আছে, এটা আমার ফোর্থ কাপ, এইটা আমার ফিফথ কাপ, এইটা আমার সিক্স কাপ। এই সরি সরি সরি, ঝামেলা হচ্ছে। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, বড় করে দিই। এই যেটা আমার সিক্স কাপ। ধরেন আমার এই যে 6টা কাপ রাখা আছে, 1 থেকে 6, এই নাম্বার গুলাই ধরে নিন, মনে মনে ধরে নেন যে কাপ। ঠিক আছে? তো বলা হচ্ছে কি, থেকে নাম্বার করা হয়েছে কনজিকিউটিভলি। কনজিকিউটিভলি মানে কি, একটার পর একটা, 1 2 3 4। ঠিক আছে? এবার বলা হচ্ছে এই যে কাপের নিচে বল রাখা হয়েছে, ইচ অফ দ্য বলস, প্রত্যেকটা বল, ইজ পেইন্টেড এ সিঙ্গেল সলিড কালার। প্রত্যেকটা বল একটা সলিড কালারে কালার করা হয়েছে। এমন না যে কোনো বল দুই রকম কালার মিক্স করা হয়েছে, এরকম না। প্রত্যেকটা বলে একটা সিঙ্গেল করে কালার আছে। যে বলটা কালো সেটা কালোই, তার মধ্যে নীল মিক্স করা হয় নাই, সলিড কালার বলছে এই কারণে। দ্য কালার্স অফ দ্য বল আর গ্রিন, ম্যাজেন্টা, অরেঞ্জ, পার্পল, রেড, ইয়েলো। এখানে একটা বিষয় বলি, জিআরইর একটা প্যাটার্ন হচ্ছে এমন ভাবে নামকরণ গুলা করবে যেন আমি একটা অক্ষর দিয়ে বুঝতে পারি। যেমন গ্রিনকে মনে করেন যে, উদাহরণস্বরূপ মনে করেন, যেহেতু 6টা কালার, গ্রিন আছে, তারপর হচ্ছে কি ম্যাজেন্টা আছে, তারপর কি অরেঞ্জ আছে, তারপর কি পার্পল আছে, তারপর কি রেড আছে, তারপর কি ইয়েলো আছে। 6টা কালার আমার আছে। এখানে কোনো কালার কিন্তু মিলবে না। প্রশ্ন এমনভাবে সেট করা হবে যেন আপনি সহজেই পরীক্ষার হলে আপনার মতো করে সুবিধা মাফিক কি করতে পারেন, সলভ করতে পারেন। ঠিক আছে? এই যে এক ভাই বোন ক্লাস লিঙ্ক গুলো দিয়েও দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার কি বলছে দেখেন, বলছে দ্য বলস হ্যাভ বিন হিডেন আন্ডার দ্য কাপ। মানে এই যে 1 2 3 4 5 6, 6টা কাপ বুঝাচ্ছি, এই কাপগুলোর নিচে বলগুলাকে হিডেন করা হয়েছে কয়েকটা শর্ত মেনে। দ্য বলস হ্যাভ বিন হিডেন আন্ডার দ্য কাপ ইন এ ম্যানার, এমন ভাবে, দ্যাট কনফার্মস, যা নিশ্চিত করে, টু দ্য ফলোয়িং কন্ডিশনস, নিম্নোক্ত শর্তগুলোকে নিশ্চিত করে চলবে, মেনে চলবে, মেনে অ্যারেঞ্জ করা হয়েছে। এখন জিনিসটা কি বলছে আসলে একটু বোঝার চেষ্টা করি। বলছে পার্পল বল মাস্ট বি হিডেন আন্ডার এ লোয়ার নাম্বার কাপ দেন দ্য অরেঞ্জ বল। মানে কি, পার্পল কালারের বল সেটাকে রাখতে হবে অবশ্যই লোয়ার নাম্বার কাপ দেন দ্য অরেঞ্জ বল। মানে কি, অরেঞ্জ বলটা যত নম্বর কাপে থাকবে
তার চাইতে লোয়ার নাম্বার কাপে থাকবে হচ্ছে পার্পল বলটা। আচ্ছা, তার মানে কি আমি যদি ধরে নিই যে অরেঞ্জ বলটা 4 নম্বর কাপের নিচে আছে, তাহলে পার্পল বল থাকতে পারে 1, 2 অথবা 3, কারণ তার চাইতে লোয়ার নাম্বারের কাপ। 5 বা 6 এসে পারবে না, কারণ আমাকে বলাই হচ্ছে যে অরেঞ্জ বলটা চাইতে লোয়ার নাম্বার হবে। তো অরেঞ্জ বল যদি ধরে নিই 4 নম্বরে, সেক্ষেত্রে পার্পল বল 5, 6 যেতে পারবে না। এখন এই কন্ডিশনটা আমি লিখবো কিভাবে দেখেন। এই কন্ডিশনটা লেখার একটা সহজ উপায় হচ্ছে আমরা এইভাবে লিখবো যে অরেঞ্জ বল, সরি, পার্পল বল ডট 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 অরেঞ্জ বল। এই কন্ডিশন নম্বর 1, এই কন্ডিশনটা দেখে আমি বুঝবো যে অরেঞ্জ বলের আগেই পার্পল বলকে বসাইতে হবে, যেহেতু লোয়ার নাম্বার। আমরা কি কন্ডিশনটা বুঝতে পেরেছি? জি দাদা। এরপর 2 নম্বর কন্ডিশনটা পড়ি, দেখেন কি বলছে। দ্য রেড বল মাস্ট বি হিডেন। রেড বলটা অবশ্যই হিডেন করতে হবে আন্ডার এ কাপ, একটা কাপের নিচে, যেটা কি দ্যাট ইজ ইমিডিয়েটলি অ্যাডজেসেন্ট, দ্যাট বাদ ইজ বাদ, ইমিডিয়েটলি অ্যাডজেসেন্ট, একদম ঠিক লেগে আছে কার সাথে, টু দা কাপ, আরেকটা কাপের সাথে, আন্ডার হুইচ, যার নিচে ম্যাজেন্টা বল ইজ হিডেন, যার নিচে ম্যাজেন্টা বল থাকবে। মানে কি রেড বলটা আপনি এমন ভাবে রাখবেন যেন ও, ওর সাথে আরেকটা কাপ থাকবে যেখানে ম্যাজেন্টা বলটাও থাকবে। ঠিক আছে, ইমিডিয়েটলি অ্যাডজেসেন্ট মানে কিরকম, মানে হচ্ছে রেড বল যদি 1 নম্বরে হয়, তাহলে ম্যাজেন্টা বল 2 নম্বরে হতেই হবে, ওদের মধ্যে আর কোনো বল থাকবে না। ইমিডিয়েটলি অ্যাডজেসেন্ট মানে এটার সাথেই এটা, মধ্যেখানে কেউ থাকতে পারবে না। তাহলে আমার 2 নম্বর কন্ডিশন বলতেছে যে ব্যাপারটা হচ্ছে এরকম যে রেড বল এবং এই ম্যাজেন্টা বল একসাথে হবে, মানে পাশাপাশি 2টা কাপের মধ্যে হবে। সো হয় আর এর পরে এম হবে, অথবা এম এর ঠিক পর পরই আর হবে। এমন হতে পারে এম আগে আসছে আর পরে আসছে, সমস্যা নাই, কিন্তু 2টা বল আমার পাশাপাশি হতে হবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, ইমিডিয়েটলি অ্যাডজেসেন্ট মানে ঠিক পাশাপাশি। এবার কি বলছে, দ্য গ্রিন বল মাস্ট বি হিডেন আন্ডার কাপ 5। এখানে কি বলা হচ্ছে 3 নম্বর কন্ডিশনে, যে গ্রিন বলটা থাকবে সব সময় 5 নম্বর বলের, মানে 5 নম্বর কাপের নিচে। তাহলে লজিক্যালি আমি বলতেই পারি যে আমি যদি এখানে এই 5 নম্বরটাকে লক করে দিতে পারি যে ভাই এখানে তোমার গ্রিন বল আছে, এখানে আর কোনো চেঞ্জ করার কোনো ওয়ে নাই 5 নম্বরের নিচে। দাদা মাঝে মধ্যে কথা কেটে আসছে। কেন, সবাই ক্লিয়ারলি শুনতেছেন আমাকে? ক্লিয়ার জি স্যার। দাদা। ভাইয়া কথা জি ক্লিয়ার। দাদা। দাদা ক্লিয়ার। আমি বলি যদি আমার এখান থেকে সমস্যা, কারণে শুনতে পারবেন না, যেহেতু অনেকেই বলছে ক্লিয়ার, তার মানে আমার এখান থেকে ওকে আছে, ঠিক আছে। তাহলে 3 নম্বর কন্ডিশনটা কি, যে গ্রিন বলটা থাকবে কিসে, 5 নম্বর। এটা যেহেতু মাস্ট বি বলছে, খেয়াল করবেন মাস্ট বি, তার মানে 5 নম্বর কাপের নিচে গ্রিন বল রাখতেই হবে, এখানে কোনো অল্টারনেটিভ নাই, এটা চেঞ্জ করা যাবে না। তো এটা আমার জন্য সহজ যে 5 নম্বরের নিচে গ্রিন বল আছে, আমি এটা বুঝে গেছি। এখন এই প্রশ্ন সলভ করার আগে আমরা দেখব যে আমরা এই কন্ডিশন যেগুলো পড়লাম, এগুলা পড়ে আমরা আর কিছু বুঝতে পারি কিনা। যেমন 2 নম্বর কন্ডিশনে বলছে আর এবং এম একসাথে হবে, তাহলে বুদ্ধি করে বলেন তো 6 নম্বরে কি আর অথবা এম একসাথে হইতে পারে কোনোভাবে? এখানে আর কিংবা এম কেউ না বসতে দাদা। পারবে? না না দাদা। না ভাইয়া। তার মানে 6 নম্বরে আর অথবা এম কেউ বসতে পারবে না, এটা বুঝতে হবে। তারপর যেমন দেখেন 1 নম্বর কন্ডিশন কি, পার্পল বলটা বসবে অরেঞ্জ বলের চাইতে লোয়ার নাম্বারে। এখন আপনি বলেন তো বুদ্ধি করে, এই পার্পল বল কোনোভাবে কি 6 নম্বরে বসানো পসিবল? না না। পসিবল না, কারণ 6 নম্বর যদি পার্পল বল বসাই, এরপরে আমাকে অরেঞ্জ বল বসাতে হবে, এরপরে তো অরেঞ্জ বল বসানোর কোনো জায়গা নাই আমার, তাই না? সো এই যে লজিকটা, এই লজিকটা মাথায় রাখতে হবে যে এটা এরকম হইতে পারে না। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম কয়েকটা বিষয় এখানে কানেক্টেড হয়ে গেল। স্যার এইখানে বের করতে হবে কি? বের করতে হবে কি আমরা এখন পড়ি নাই, আমরা জাস্ট কন্ডিশন গুলো পড়লাম। বের করতে হবে যে প্রশ্ন, যখন 1 নম্বর প্রশ্ন পড়বো, 2 নম্বর প্রশ্ন পড়বো, তখন আমরা জানবো, ঠিক আছে। আগে হচ্ছে গিভেন যে ইস্যুস গুলো আছে সেগুলো বুঝে নিলাম। বুঝতে আচ্ছা। পারছি আমরা সবাই তাহলে এটা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হুম, থ্যাংক ইউ। তাহলে আমরা
কন্ডিশন গুলো বুঝলাম এবং কন্ডিশন গুলো পড়ে আরো কিছু বিষয় বুঝে নিলাম। এইবার আমরা 1 নম্বর প্রশ্নে যাই। হোয়াট ইউ স্যার হ্যাভ বিন, আরেকবার কি বলা যাবে? কি? বলছিলাম স্যার আরেকবার বলা যাবে? 2 মিনিট লেট হয়ে গেছে, বুঝতেছি না এখন। লেট করলে কাইন্ডলি কিছু করার নাই, 9:30 মানে 9:30 আপু। আমি যদি স্যার এত কিছু কারেন্ট ছিল না, এই জন্য একটু এই লেট হয়ে জায়গাটা গেছে। আমি কিছু করতে পারবো না, আপনি রেকর্ড ক্লাস দেখে নিয়ে সমস্যা নেই, ঠিক আছে? ওকে, আমার ওকে এখানেও স্যার। কারেন্ট চলে যায়, আমি সঙ্গে সঙ্গে ফোন থেকে করে ফেলি, এটা আপনাকে বুঝতে হবে। কারণ আমি 20 মিনিট ধরে এটা বুঝাইছি। নাও ইফ আই স্টার্ট ইট এগেইন, 20 মিনিট সময় নষ্ট হবে, এক্সট্রিমলি সরি, বিষয়ে মাফ করবেন আমাকে। আপনি রেকর্ড ক্লাস দেখে নিয়ে ওখানে সুন্দর করে পেয়ে যাবেন, মাফ করবেন প্লিজ। এখন এখন বলছে হুইচ অফ দ্য ফলোইং, এবার 1 নম্বর প্রশ্নটা পড়তে হবে। বলছে হুইচ অফ দ্য ফলোইং কুড বি দ্য কালার্স অফ বল আন্ডার দ্য কাপ ইন অর্ডার ফ্রম 1 through 6। মানে কি বলছে, নিচের অপশনগুলোর মধ্যে হুইচ অফ দ্য ফলোইং কোনটা কুড বি দ্য কালার অফ দ্য বল, বলের রং হতে পারে আন্ডার দ্য কাপ, কাপের নিচে, ইন অর্ডার ফ্রম 1 through 6, অর্থাৎ 1 থেকে 6-এর সিরিয়ালে গেলে কোনটা হতে পারে। তার মানে কি, তার মানে প্রশ্ন বলতেছে যে আমি তোমাকে 5টা অপশন দিয়েছি, 5টা অপশনের মধ্যে কোন অপশনটা আমাদের এই 6টা যে বল কাপের নিচে রাখছি তার অর্ডার হতে পারে, মানে তার ক্রম হতে পারে। মানে কি, যেমন অপশন এ তে যেমন 1 নম্বরে দেওয়া আছে গ্রিন, তার মানে প্রথমে 1 নম্বরে গ্রিন, তারপর ইয়েলো, তারপর ম্যাজেন্টা, তারপর রেড, তারপর পার্পল, তারপর অরেঞ্জ। তাহলে এই যে 6টা বল ওরা বলছে, এই 6টা বলকে যদি আপনি অপশন এ এর মতো করে সাজান, এটা হতে পারে কিনা আপনাকে এটা নিশ্চিত করতে হবে। এখন আমার এ সঠিক, হতে পারে না। দেখি ঠান্ডা মাথায় দেখি, হইতে দাঁড়ান। পারে না, সি হবে, হ্যাঁ সি। সি আমার নাম্বার। সঠিক, সিতে ভাই দাঁড়ান, লাফায় না, 5 নম্বরে দিতে। আপনাদের ক্লাস নেন, ক্লাস নেন, আমি অফ করে দিই ক্লাস, ক্লাস নেন, ক্লাস নিবেন, ক্লাস নিবেন, ইয়েস অর নো বলবেন। ক্লাস নিলে নেন, কোনো সমস্যা নেই। আমি বলছি বারবার, আপনি পড়ে ফেলছেন, সলভ করে ফেলছেন, চুপচাপ থাকেন, কারণ এখানে সবাই সমপরিমাণ মেধা নিয়ে ক্লাস করে না। সো ইউ হ্যাভ টু হ্যাভ সাম পেশেন্স। পেশেন্স ইটসেলফ ইজ এ কাইন্ড অফ ক্যারেক্টারিস্টিক্স অফ এ ম্যারিটোরিয়াস পারসন। বি কেয়ারফুল, ঠিক আছে? ওকে, বি কেয়ারফুল। সো তাহলে আমাকে কি করতে হবে? এই আমি যে ভেঙে ভেঙে বোঝাই, আমি মধ্যে মধ্যে বিরক্ত হয়ে যায়, তারপরে বোঝাই। কেন বোঝাই? বিকজ ইটস মাই রেসপন্সিবিলিটি। আমি এইভাবে তো বোঝানোর কথাই না। সো আমাকে দিয়ে সব চিন্তা করলে হবে না। সো ইউ শুড নট কনসিডার যে আপনি আপনার কি অবস্থান দিয়ে সব মিলাই ফেলবেন। আপনি অন করে কেন বলতেছেন সি হবে না, ডি হবে না, এ হবে না? কেন ভাই, সলভ করেন, দেখেন আমরা সলভ করি। আপনি আপনি ভালো পারেন, ইটস এ গুড থিং। আপনি এগিয়ে যান, কোনো সমস্যা তো নেই, তাই না? আমাকে তো আমার ফ্লোতে এগিয়ে হবে, এগিয়ে যেতে হবে। তাহলে আমি যদি ধরি, আমার শর্ত ছিল কি, আমরা সবসময় টু দি পয়েন্টে আগাবো। আওয়ার টার্গেট ইজ নট টু ফাইন্ড আউট দ্য কারেক্ট অ্যান্সার। আমাদের টার্গেট কখনোই কারেক্ট অ্যান্সার বের করা না। আমরা যত বেশি পারি অপশনকে অমিট করব, যত ইজিলি পারি। তো আমাদের প্রথম শর্ত, 3 নম্বর শর্ত অনুসারে 5 নম্বর বলটা হতে হবে কি, 5 নম্বর বলটা হতে হবে হচ্ছে আপনার কি বলে জি হতে হবে, মানে গ্রিন হতে হবে। তাহলে আমি দেখি 5 নম্বর বলটা গ্রিন নাই কোথায় কোথায়। যেমন অপশন এ তে 5 নম্বর বলটা হচ্ছে পার্পল, তাহলে কিন্তু এটা হবে না। অপশন বি তে 5 নম্বর বলটা হচ্ছে অরেঞ্জ, তাহলে এটাও কিন্তু হবে না। তাহলে This অপশন, meeting is being recorded. হ্যাঁ কি হয়েছে বলেন। বললা পাইন রে, বোঝানো বড় দায়। তো অপশন এ বাদ, অপশন বি বাদ, দুইটা অপশন বাদ। কারণ কি, 5 নম্বর অপশন যেটা আমাদের মাস্ট বি মেনটেন করতে হবে, সেটা মেনটেন করতে পারে নাই তারা। এই মূল কাহিনী। তাহলে এই 3 নম্বর কন্ডিশন দিয়ে কিন্তু আমি দুইটা অপশন বাদ দিতে পারছি। এবার আমার টার্গেট কি, আমি যেটা বলেছিলাম যে পি কখনোই 6 নম্বরে বসবে না, কারণ সেক্ষেত্রে ওকে বসতে হবে আরো পরে, কিন্তু আরো পরে তো বল রাখার জায়গাই নেই। তাহলে দেখি পি কোথায় আছে 6 নম্বরে। এই যে দেখেন অপশন ডি তে লাস্টে পি আছে, তার মানে আমার এই অপশনটাও বাদ হয়ে গেল। এইবার এই যে দুটো অপশন বাদ হয়ে গেল, তাহলে এটা দিয়েও আমি দুইটা অপশন, 3টা অপশন মধ্যে বাদ করতে পারলাম। এখন আমার লাস্ট কন্ডিশন কি, আর এবং এম একত্রে থাকতে হবে। এবার আমি দেখব আর এবং এম কোথায় একত্রে নাই। সি আর ই এর মধ্যে, সি আর ই এর মধ্যে আমি দেখছি ইতে রেড হচ্ছে 1 নম্বরে, ভালো করে দেখেন, আর এম হচ্ছে 3 নম্বর। তার মানে সে কিন্তু 2 নম্বর কন্ডিশনকে ভায়োলেট করছে।
তাহলে চোখ বন্ধ করে অ্যান্সার হচ্ছে সি। শেষ, ধরে ফেললাম উত্তরটা। সি আপনার পড়ারই দরকার নাই। বুঝতে পারলাম সবাই? আমরা একটু বলেন প্লিজ। জি ভাইয়া। জি ভাইয়া। ঠান্ডা জি মাথায় ভাইয়া। সব করবেন। জি দাদা। জি ভাই বুঝছি। স্যার ওই ই অপশনটা আরেকবার একটু বোঝান স্যার। এই অপশনটা আরেকবার বলবো, ওকে বলি। আমার কন্ডিশন দুইয়ে কি বলা ছিল আগে আমরা দেখি। কন্ডিশন দুইয়ে আপনাকে বলা হচ্ছে আর এবং এম এরা হবে ইমিডিয়েটলি অ্যাডজেসেন্ট। ইমিডিয়েটলি অ্যাডজেসেন্ট মানে কি, তারা পাশাপাশি বসবে, ওদের মধ্যেখানে এসে অন্য কোনো বল বসতে পারবে না। মনে করেন আর এবং এম 1 এবং 2 বসতে পারে, 2 এবং 3 হ্যাঁ বসতে পারে, 3 এবং 4 বসতে পারে, কিন্তু 1 আর 3 গিয়ে বসলে হবে না, তাহলে মধ্যখানে কিন্তু অন্য বল চলে আসবে। তো 5 নম্বরের, সরি, এই অপশন ইতে গিয়ে দেখেন আর বসছে 1-এ, এম বসছে, ম্যাজেন্টা বসছে 3-এ, তাহলে মধ্যখানে একটা বল ঢুকে গেল। তাহলে তো ওরা ইমিডিয়েটলি অ্যাডজেসেন্ট হলো না, হলো? না স্যার। তাহলে না দাদা। কি নাম্বারটা ভুল, বুঝতে পারছি আমরা? জি দাদা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে আমরা যাব হচ্ছে কোশ্চেন নম্বর 2-এ। কোশ্চেন নম্বর 2-এ যাব। কোশ্চেন নম্বর 2-এ যখন আমি যাব, তখন একটা জিনিস মাথায় রাখবো, যে সেক্ষেত্রে কোশ্চেন নম্বর 1-এ যা বলা আছে তা ভুলে যেতে হবে, ওটার কোনো ভিত্তি নাই। আমার শুধুমাত্র মূল প্রশ্নে যা বলা আছে তাই আমার ভিত্তি পাবে, আর কোনো কিছু ভিত্তি পাবে না। এটা মাথায় রাখতে হবে দয়া করে, ঠিক আছে? এবার কোশ্চেন নম্বর 2-এ আমরা যাই। কোশ্চেন নম্বর 2-এ বলা হচ্ছে কি, ইফ দ্য ম্যাজেন্টা বল ইজ আন্ডার কাপ 4, যদি আপনি ধরে নেন 4 নম্বর কাপের নিচে কি আছে, ম্যাজেন্টা বলটা আছে। আচ্ছা, 4 নম্বর কাপের নিচে যদি ম্যাজেন্টা বল থাকে, তাহলে আমি 4 নম্বর কাপের নিচে এখানে রেড কালার দিয়ে লিখে দিলাম ম্যাজেন্টা। তাহলে এখন আপনি কি জানেন? আপনি জানেন যে ম্যাজেন্টা এবং রেড অলওয়েজ পাশাপাশি বসবে। তাহলে রেড তো আর যাই কিছু হোক 6 নম্বরে দেওয়া পসিবল না, 3 নম্বর দিতেই হবে আপনাকে, কারণ পাশাপাশি আমার রাখতে হবে নাকি? জি দাদা। ইয়েস কথা স্যার। কি ঠিক আছে? হ্যালো? হ্যাঁ স্যার ঠিক জি আছে। দাদা, জি ক্লিয়ার। ভাইয়া। জি। তাহলে জি এখন দাদা। প্রশ্নে কি বলছে আপনি দেখেন, বলছে তাহলে রেড বল মাস্ট বি আন্ডার কাপ কত নম্বর বলছে। রেড বল তাহলে কয় নম্বর হবে, চক্ষু বন্ধ করে আমি বলতে পারি, থ্রি। রেড বল তাহলে কয় নম্বরে বলেন? থ্রি। 3 নম্বরে হবে। শেষ। দেখছেন, আপনার এখানে কিছুই করতে হয় না, প্রশ্ন পড়ার আগেই কি হয়েছে, উত্তর আমাদের কাছে ফার্স্ট চলে আসে। নাম্বারেও তো হতে পারে, বুঝিনি, হ্যাঁ বলেন। হ্যাঁ, পাঁচও তো, ও মানে পাঁচও তো মেজেন্টা ঠিক। বলটার পরে তো না রেড না না, হতে পারে। অলরেডি তো বলাই আছে যে দ্য আচ্ছা গ্রিন বল জি। মাস্ট বি হিডেন আন্ডার কাপ 5। আমরা আবার পড়ি, সমস্যা নেই, না বুঝলে ঠান্ডা মাথায় পড়ি। আমি বারবার কি বলেছি, যে আপনি যখন 2 নম্বর প্রশ্নটা সলভ করতে যাচ্ছেন, তখন 1 নম্বর প্রশ্নের সমস্ত হিসেব নিকেশ শেষ, এটা বাদ। আমি শুধুমাত্র মাথায় রাখবো কোনটা, মাথায় রাখবো আমার মূল প্রশ্নের যেই কন্ডিশনগুলো আছে সেগুলো। তো মূল প্রশ্নের কন্ডিশনগুলো কি, এই যে আমি লিখে রাখছি, 1 নম্বর কন্ডিশন, 2 নম্বর কন্ডিশন, 3 নম্বর কন্ডিশন লিখে রাখছি। তো 3 নম্বর কন্ডিশন অনুসারে আমাকে বলা ছিল গ্রিন বল কিন্তু 5 নম্বরে বসতেই হবে, মূল কন্ডিশন এটা একেবারে। এখন 2 নম্বর প্রশ্নে বলছে ম্যাজেন্টা বল আপনি 4 নম্বর কাপে বসাইলেন, তাহলে বসান, 4 নম্বর কাপে বসাইলেন। এখন ম্যাজেন্টার সাথে তো রেড আপনার রাখতেই হবে পাশাপাশি, তাহলে রেড চক্ষু বন্ধ করে আপনাকে কোথায় আনতে হবে, 3 নম্বর আনতে হবে। যখন প্রশ্নে বলছে তাহলে রেড বলটা কই থাকবে, রেড বল থাকবে আন্ডার কাপ 3। বুঝতে পারছেন ভাইয়া? জি ক্লিয়ার দাদা। গুড। এগুলো খুব সহজ Thank you. জিনিস। পাজলের একটা বড় বড় মজার বিষয় হচ্ছে কি জানেন, কি মুখস্থ করার কিছু নাই, যে এই সেকশনের জন্য কিছু মুখস্থ করবো তা নাই। পাজল হচ্ছে পড়বেন আর সলভ করবেন। আচ্ছা, তাহলে আমরা 2টা প্রশ্ন বুঝে গেলাম, ঠিক আছে? দেখেন, Okay. এবারে আমরা তাহলে চলে যাই 3 নম্বর প্রশ্ন। এই যে এখন 2 নম্বর প্রশ্ন সলভ করছেন, এই 1 এবং 2-এ কি বলা আছে সব ভুলে যাবেন, আপনি শুধু মূল প্রশ্নের কন্ডিশন গুলাকে মনে রাখবেন। 3 নম্বরে কি বলছে, বলছে এ বল অফ হুইচ অফ দ্য ফলোইং কালার, ভালো করে বুঝেন, বলতেছে এ বল অফ হুইচ অফ দ্য ফলোইং কালার, বলছে নিচের যে কালার গুলো বলা আছে তার মধ্যে কোন বলটা কুড বি আন্ডার কাপ 6, 6 নম্বর কাপের নিচে গিয়ে বসতে পারে। এখন এই ধরনের প্রশ্নগুলো কিন্তু একটু বুঝতে হবে। প্রশ্নে বলতেছে কুড বি, তার মানে কি বসতেও পারে, আবার
না নাও বসতেও পারে। নাও পারে। ঠিক আছে, আমি যখন বলবো যে 6 নম্বর কাপের নিচে কোন বলটা কুড বি মানে বসতেও পারে নাও বসতে পারে, তার মানে আপনাকে যে 5টা অপশন দেওয়া আছে, এই 5টা অপশনের মধ্যে 4টা অপশন থাকবে যারা এই 6 নম্বর কাপে গিয়ে বসতে পারবে না, না অ্যান্ড না। একটা অপশন থাকবে যেটা বসতেও পারে আবার নাও বসতে পারে, সেটাই হবে হচ্ছে গিয়ে অ্যান্সার। ডিড ইউ গেট মাই পয়েন্ট? জি জি ভাইয়া। দাদা। যখন বলবে অ্যান্সার কুড বি, এর মানে হচ্ছে 5টা অপশনের মধ্যে 4টা অপশন কোনোভাবেই এখানে হবে না, একটাই অপশন থাকবে যেটা হইতেও পারে নাও হইতে পারে। আর যখন বলবে মাস্ট বি, তখন 5টা অপশনের মধ্যে 4টা অপশন কোনোটা দেখবেন হবেই না, কোনোটা দেখবেন হতেও পারে নাও হতে পারে, শুধু একটা অপশন দেখবেন যে হতেই হবে, মাস্ট বি। যেমন এই যে 7 নম্বরটায় বলছে মাস্ট বি। সো while you are solving the puzzle question, আপনাকে বুঝতে হবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কুড বি, ক্যান বি আর হচ্ছে মাস্ট বি। কুড বি মানে 5টার মধ্যে 4টা কোনোভাবেই হবে না, একটা হতেও পারে নাও হতে পারে। আর মাস্ট বি মানে হচ্ছে 4টা অপশন কোনোটা দেখবেন হবে না, কোনোটা দেখবেন হতেও পারে নাও পারে, কিন্তু একটা অপশন 100% হবে। এই জিনিসটা মাথায় সেট করে নেন। তাহলে বলছে 6 নাম্বারটার নিচে কোনটা হতে পারে, তাহলে আমরা আগে বের করি কোনটা হতে পারে না। খুব লজিক্যালি 6 নম্বরটার নিচে কোনোভাবে আর যায় কিছু গ্রিনটা হবে না, কারণ গ্রিন 5 নাম্বারে। তাহলে অপশন এ বাদ। 6 নম্বরের নিচে রেড বা ম্যাজেন্টা কোনটাই হবে না, কারণ রেড এবং ম্যাজেন্টা পাশাপাশি থাকতে হবে, তো এখানে কোনোটাই বসানো যাবে না। তাহলে আমি অপশন বি বাদ দিলাম, অপশন ডি বাদ দিলাম। আরো কি জানি, 6 নম্বরে পার্পল হবে না, কারণ পার্পল দিলে অরেঞ্জ বল বসানোর জায়গা থাকবে না, তাইলে সি নাম্বারও বাদ দিলাম। একমাত্র অপশন হচ্ছে ইয়েলো, যে হতেও পারে নাও হতে পারে। ডিড ইউ গেট মাই পয়েন্ট? জি দাদা। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা কিন্তু খুব সহজ ছিল, না বুঝলে কিন্তু বলবেন। দাদা, এই যে 6 নাম্বারে যে পার্পেল বসবে না, এইটা হ্যাঁ, আরেকবার একটু কাইন্ডলি বলবেন। কারণ আমরা এটা শুরুতেই আমাদের যে ফার্স্ট কন্ডিশনটা ছিল যে পার্পল বল বসবে অরেঞ্জের চাইতে লোয়ার নাম্বার বলে, মানে অরেঞ্জ যত নম্বর বলে, এই যত নম্বর কাপের নিচে বসবে তার চেয়ে কম নাম্বারের কাপে বসবে হচ্ছে পার্পল। তাহলে আপনি যদি পার্পলকে 6 নম্বর কাপে বসান, তার মানে কি অরেঞ্জ বলটা আরো বেশি হায়ার নাম্বারে থাকবে, কিন্তু আমার তো 6-এর পরে আর কোনো হায়ার নাম্বার নাই। কথা কি বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ দাদা। ওকে, গুড। হ্যাঁ, যদি অপশনে বলতো যে 6 নম্বরেরটার নিচে কি অরেঞ্জ বল বসতে পারে, হ্যাঁ বসতে পারে, অরেঞ্জ বল 6 নম্বরে বসলে তো ভাই পার্পল বল বসানোর জন্য ইউ হ্যাভ সো মেনি জায়গা, তাই না? হ্যাঁ জি দাদা। ভাইয়া। গুড, ব্রিলিয়েন্ট। ধরে ফেলছেন, তেমন কোনো কঠিন কিছু নাই, ঠিক আছে। এবার আমরা চলে যাব 4 নম্বর কোশ্চেনে। দেখেন, তাহলে 1 2 3-এ যা পড়ছেন সব বাদ, আমরা শুধু মূল কন্ডিশন গুলোই রাখলাম। 1 2 3 আমার 3টা কন্ডিশন আছে, ওইটা আমি মূল প্রশ্ন থেকে পেয়েছি। 4 নম্বর প্রশ্ন বলছে ইফ দ্য পার্পল বল, যদি পার্পল বলটা 4 নম্বর কাপের নিচে থাকে। আচ্ছা, ভালো কথা, পার্পল বল 4 নম্বর কাপের নিচে আছে ভাই, তাহলে আমি পার্পল বলটা মার্ক করে ফেলি যে এইখানে হচ্ছে গিয়ে পার্পল বল। এইখানে যদি পার্পল বল বসে, তাহলে পার্পল বলের চাইতে হায়ার নাম্বারে বসবে অরেঞ্জ বল, তাহলে অরেঞ্জ বল কয় নাম্বার যাবে বলেন তো বুদ্ধি করে? 6 নম্বরে। 6 ছয় নাম্বার। নাম্বারে হয়ে গেল। এখন আপনি দেখেন এই হলো গিয়ে আমার অবস্থা। এখন প্রশ্ন কি বলছে দেখেন, দ্য অরেঞ্জ বল মাস্ট বি আন্ডার কাপ, কোথায় অবশ্যই বসবে বলেন তো তাহলে? 6 বলেন। নম্বরে। 6 নাম্বারে দাদা। 6 নম্বরে। কি? মূলত পাজেলের ছেলে মেয়েদের সমস্যা হচ্ছে কি জানেন, ইংলিশটা পড়ে তারা মিনিংটা ডেসিফায়ার করতে পারে না। প্রশ্ন কিন্তু সহজ, আর কিছুই না, ঠিক আছে। এই যে দেখেন 5 নম্বর এবং 6 নম্বর প্রশ্ন দুইটা আমরা সলভ করি। আমি সাধারণত যখনই আইবি এর প্রিপারেশন নিচ্ছিলাম, সো হোয়েন এভার আই স দ্যাট দ্য কোশ্চেন ইজ বিগ, আমি বিগ কোশ্চেন গুলো পরে সলভ করতাম। আমি ছোট ছোট প্রশ্নগুলো আগে সলভ করতাম। যেমন ধরেন 5 নম্বর প্রশ্নটা সলভ করার চাইতে আমি মনে করি 6 নম্বর প্রশ্নটা সলভ করলে আমার জন্য লাভ হবে, ঠিক না? কারণ ছোট প্রশ্ন। তাহলে আমি 5 নম্বরটা পরে করি, 6 নম্বরটা সলভ করি আগে, ঠিক আছে। তাহলে 6 নম্বরটা কি বলতেছে, ইফ অরেঞ্জ বলকে, ভয় পাইছি, ইফ এটা কি, আচ্ছা,
ইফ অরেঞ্জ বল ইজ আন্ডার কাপ 2, যদি অরেঞ্জ বল 2 নম্বর কাপের নিচে থাকে, আচ্ছা, তাহলে আমি অরেঞ্জ বলটাকে ভদ্রলোকের মতো 2 নম্বর কাপে বসায় দিলাম। তাহলে এইটুকু পরেই থেমে যেতে হবে। তাহলে অরেঞ্জ বল যদি 2 নম্বরে বসে, জেনারেল নিয়ম অনুসারে 1 নম্বরের নিচে কে বসে বল? পার্পল। পার্পেল পার্পল পার্পলকে বসাতেই হবে, আমার কোনো চান্সই নাই এটা ছাড়া। এবার প্রশ্ন হচ্ছে, এটা বসাইলেন যে আপনি 1 নম্বর কন্ডিশনটা কনফার্ম করলেন, 3 নাম্বারটা তো কনফার্ম হয়ে আছে যে 5 নাম্বারের নিচে জি। এখন আপনি কি জানেন? আর এবং এম এরা অবশ্যই পাশাপাশি বসবে, ভালো করে বুঝছেন? আর এবং এম পাশাপাশি বসবে। তো পাশাপাশি বসানোর জন্য আমার জায়গা খালি আছে এইটাই, 3 এবং 4, তাই না? হ্যাঁ স্যার। তাহলে হতে পারে যে 3 নম্বরটায় আর বসাইয়া 4 নম্বরটায় আমি এম বসাইলাম। আবার এটাও হতে পারে যে না, আমি 3 নাম্বারটায় এম বসাইয়া 4 নম্বরটায় আর বসাইলাম। কোনো সমস্যা কি আছে বসালে? না স্যার। না কোনো সমস্যা না নেই। ভাইয়া তাহলে এখন বাকি রইলো কি? বাকি রইলো হচ্ছে আমার ইয়েলো বল। যেহেতু বল আমার 6টা, তাহলে ইয়েলো বলটা চক্ষু বন্ধ করে কোথায় বসবে? 6 নম্বরে। 6 নম্বরে 6 নম্বর। তার মানে আমি কিন্তু অ্যারেঞ্জমেন্ট বুঝে গেলাম যে আমার পুরো অ্যারেঞ্জমেন্টটা কি হবে। 1 নম্বরে পার্পল হবে, ভালো করে দেখেন। 2 নম্বরে অরেঞ্জ হবে। 3 এবং 4-এ আর এবং এম অল্টারনেটিভলি বসবে। তারপরে 5 নম্বরে হবে গ্রিন বল, 6 নম্বরে ইয়েলো বল। তাহলে এখন প্রশ্ন পড়ি, আসেন দেখি। বলতেছে বলস অফ হুইচ অফ দ্য ফলোইং কালার, নিচের কোন 2টা কালারের বল কুড বি, এই দেখেন কুড বি আন্ডার কাপ ইমিডিয়েটলি অ্যাডজেসেন্ট টু ইচ আদার। বলছে নিচের অপশনের কোন 2টা বল ইমিডিয়েটলি অ্যাডজেসেন্ট হতে পারে একে অন্যের, মানে ঠিক পাশাপাশি হতে পারে। যেহেতু কুড বি বলছে, তার মানে এখানে 5টা অপশন, তার মধ্যে 4টা অপশন কোনোভাবেই একসাথে হবে না। শুধুমাত্র একটা অপশন পাবেন যে হ্যাঁ একসাথে হতে পারে, আবার নাও হতে পারে, এবং সেটাই হবে হচ্ছে অ্যান্সার। তা আমরা বের করি, আসেন। যেমন আমি যদি অপশন ই এর দিকে চাই, রেড এবং ইয়েলো, ভাই দেখেন রেড বসবে কোথায়? হয় 3 নম্বরে বসবে অথবা 4 নম্বরে বসবে, আর ইয়েলো বসবে 6 নাম্বার। তাহলে রেড এবং ইয়েলো জীবনে এখানে একসঙ্গে হতে পারবে? না ইমিডিয়েটলি অ্যাডজাস্ট না পারবে? স্যার। না ভাইয়া তাহলে আমার অপশন ই বার। ডি নম্বরে দেখেন পার্পল এবং রেড, পার্পল হচ্ছে 1 নম্বরে আর রেড হবে 3 বা 4 নম্বরে, ওরা কি ইমিডিয়েটলি অ্যাডজাস্ট হতে পারবে? না স্যার। না ভাইয়া পারবে। সিতে আসেন অরেঞ্জ এবং ইয়েলো, ভাই অরেঞ্জ বসবে 2 নম্বরে, ইয়েলো বসবে 6 নম্বরে, এটা জীবন একসাথে হবে এরা? না। হবে? না ভাইয়া হবে না। বিতে আসেন গ্রিন এবং পার্পল, আম্মা ক্লাস ভাই করতেছে, গ্রিন প্লিজ একটু বসবে পরে পাঁচ একটু পরে নম্বরে আসি। পার্পল বসবে সরি। 1 নম্বরে, একসাথে হওয়া কোনদিন পসিবল? না না স্যার। ভাইয়া পসিবল। তাহলে আমরা তো বুঝেই গেলাম অ্যান্সার হবে এ। এতে কি বলছে? গ্রিন এবং ম্যাজেন্টা। দেখেন গ্রিন বসবে 5 নম্বরে, ম্যাজেন্টা বসবে কোথায়? ম্যাজেন্টা হয় 3 নম্বরে বসবে অথবা 4 নম্বরে 4 বসবে। নম্বরে 4 নম্বরে বসলে কিন্তু গ্রিন এবং ম্যাজেন্টা ইমিডিয়েটলি অ্যাডজেসেন্ট হচ্ছে, তাই না? হ্যাঁ ভাইয়া তার মানে এটা হতেও পারে আবার নাও হতে পারে। সো কুড বি যেহেতু, তাহলে এটাই হচ্ছে একমাত্র অ্যান্সার। আমরা কি বুঝা ফেলছি না বুঝি নাই ভাইয়েরা জি এবং দাদা, বোনেরা? ক্লিয়ার। বুঝতে পারছি জি স্যার। বাবা বুঝতে পারছি স্যার। পাজল ক্লাসের সমস্যা কি, ধরেন 2টা পাজল 5টা পাজল করালেই 1 ঘন্টা সময় চলে যায়, বোঝাই যায় না কেন চলে গেছে। ওকে, সো এবার দেখেন আমরা তাহলে 6 নম্বর করছি, তাহলে আমরা 7 নম্বরটাকে এবার সলভ করার চেষ্টা করি, কারণ আমাদের 7 নম্বর প্রশ্নটা সলভ করলে বাকি থাকে 5 নম্বর প্রশ্নটা। ঠিক আছে, 7 নম্বর প্রশ্নে আমরা যাই, চলেন। শোনেন, যখন আপনার দেখুন এই যে আমাদেরকে পাচ্ছেন 800 টাকা দিলে স্যার পেয়ে যান, আমাদের সময় তো কোচিং ছিল অফলাইনে। যখন ছুটি দিত ভার্সিটিতে, তখন আপনার বাসা যেতাম না, পকেটে টাকা নেই, বাসা যেমন কেমন টাকা নেই। তো এখন আপনার টাকা দিয়ে পড়েন বা অনেক টাকা পাই হাতে আমরা, তখন টাকা থাকতো না। তখন কি করতাম জানেন? সকালবেলা নাস্তা খাইয়া ভগবানের নাম কিছুক্ষণ চিন্তা করে বসতাম, আজকে 200 পাজল কোশ্চেন সলভ করুন, 200 কোশ্চেন সলভ করুন এক বসায়। পাজল করতে 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 মাথা হ্যাং হয়ে যেত, তারপর করতাম, কারণ আমি জানতাম যে এটা কাইন্ড অফ ব্রেনকে খাবার দেওয়া। আইবি এর পরীক্ষা হলো, যেদিন পরীক্ষা দিতে গেলাম তার আগের দিনও আমি পোলাপানের পাজল পড়াইছি, এবং যেই পাজল পড়াই গেছি সেই পাজল কমন পাইছি। আমি প্রশ্নটা হাতে নিয়ে বলছি, ভগবান আই ডোন্ট নো হোয়াট ইজ গোইং টু হ্যাপেন, বাট আই নো দ্যাট তুমি আমাকে আমার জন্য আজকের এই দিনটা ফিক্সড করে রাখছো, সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। আমাদের মনে পাজল আসছিল 12টা, আর ক্রিটিক্যাল রিজনিং আসছিল 3টা, মোট 15টা কোশ্চেন আসে আইবিএ তে। আমি 12টা পাজলের 12টাই সলভ করছিলাম। ঠিক আছে। আর বেসিক্যালি আমি কিন্তু
ইংলিশ ভালো পারি না, আমি কিন্তু পারি হচ্ছে মূলত ম্যাথ। ঠিক আছে, কিন্তু পড়াই হলো ইংলিশ রিটেন, সবচেয়ে কঠিন জিনিসটা পড়াই। আমি কিন্তু ইংলিশ খুব একটা ভালো পারি না, আমি ম্যাথ ভালো পারি। দাদা, আপনি তাহলে কি মিতু আসেন। ভাইয়ের স্টুডেন্ট ছিলেন হ্যাঁ, জিএসসি তে? মিতু ভাইয়ের স্টুডেন্ট ছিলেন জিএসসি? মিঠু ভাইয়ের কাছে আমি বেশ কয়েকদিন পড়লাম। মিঠু ভাই হচ্ছেন আমার ওই হিসেবে গুরু, এবং ওনার পরামর্শে উনি আমাকে বললো তোর তো আর্থিক সমস্যা প্রচুর, তুই পড়ানো শুরু কর, তোর প্রিপারেশন হয়ে গেছে আমি জানি। তো গুরু যখন বললো প্রিপারেশন হয়ে গেছে, তখন বললাম তাহলে আর কি, তাহলে আমি কনফিডেন্ট পড়ানো শুরু করি। তো পুরো 14 সাল টানা পড়াইলাম, 15 সালে পরীক্ষা দিলাম, আইবিএতে হয়ে গেল। ঠিক আছে, মিঠু ভাই হলো আমাদের গুরু, পুরো চিটাং শহরের গুরু বলা যায় তারে। জি দাদা। বয়স্ক হয়ে গেছে তো, বুড়া হয়ে গেছে এখন আর কি। ওই দিনও ফোন দিছিলাম, ভাইয়ের সাথে গল্প টল্প করলাম। হ্যাঁ, তো ভাই কো সাহস হয় না স্যার, কই মধ্যে মধ্যে দুই একবার সাহস করে ভাই বলি আমরা আর কি। তো দেখেন পড়ি আসেন। তো এদিকে আবার যারা ক্লাস করতেছেন তারা অনেকেই ভাইকে চিনবেন না। ভাই হচ্ছে আমাদের চিটাং এর মানে জগতের গুরু, সবার গুরু। আজকে যারা চিটাং থেকে দাদা পড়াই আমরা, আমাদের সবার গুরু হচ্ছে দাদা দাদা বলেন। আমি নিজে ওনার কাছে 3 মাস পড়ছিলাম। আচ্ছা, তাহলে তো আপনি আমাদের একই গুরু শিষ্য, আমরা একই গুরু শিষ্য, তাই না? ওকে, আসুন পড়ি। তো দেখেন 7 নম্বরে আসি। 7 নম্বরে তাহলে কি বলছে পড়ি। 7 নম্বরে বলছে যদি ম্যাজেন্টা বল, ইফ দ্য ম্যাজেন্টা বল ইজ আন্ডার কাপ ওয়ান, ওকে। তুমি যদি বলো ভাই ম্যাজেন্টা বলটা আন্ডার কাপ ওয়ানে তুমি রাখছো, ভালো কথা। তাহলে চোখ বন্ধ করে রেড বল কত নম্বরে রাখতে হবে বলেন? 2 নম্বরে। দুই। কারণ ম্যাজেন্টা এবং রেড পাশাপাশি হবে। তাহলে এটা যদি হয়, তাহলে বলতেছে কি, এবার দেখেন, হুইচ অফ দ্য ফলোইং কালার মাস্ট বি আন্ডার কাপ ইমিডিয়েটলি অ্যাডজেসেন্ট টু ইচ আদার। বলছে হুইচ অফ দ্য ফলোইং কালার, নিচের কোন দুইটা কালার অবশ্যই মাস্ট বি, অবশ্যই হবে কি ইমিডিয়েটলি অ্যাডজেসেন্ট টু ইচ আদার, পাশাপাশি হতেই হবে, কোনো চান্স নাই মিস করার, পাশাপাশি হইতেই হবে আপনার এটা। ঠিক আছে, তার মানে কি এখানে 5টা অপশনের মধ্যে 4টা অপশন থাকবে, পাশাপাশি হইতেও পারে, আবার পাশাপাশি নাও হইতে পারে। কিন্তু আমার একটা অপশন আছে যেটা কিনা পাশাপাশি হবেই হবে, কোনো অল্টারনেটিভ আমার নাই। ব্যাপারটা কি বুঝতে পারছি না বুঝতে পারি নাই? বুঝতে পারছি ভাইয়া। জি দাদা। আচ্ছা, এবার আমরা কি করব, এবার দেখেন আমরা আপনাকে জিনিসটা বুঝাবো। কিভাবে বুঝাবো, ভালো করে বুঝবেন। হ্যাঁ, কারণ হচ্ছে যে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু টাইম কনজিউমিং প্রশ্ন। তো এই ধরনের প্রশ্নে আপনাকে খুব দ্রুততার সাথে এই কি বলে যে প্রশ্নের অ্যান্সার বের করতে হবে। তাই আমি এটা টাইপ করে করে আপনাকে বুঝাই, কারণ যেহেতু মূল প্রশ্ন আপনার আমি বুঝাই ফেলাইছি তখন থেকে, ঠিক আছে। এই দেখেন, আপনি 6টা কাপ আঁকলেন। তো আপনি খুব লজিক্যালি জানেন যে আপনাকে অবশ্যই কি করতে হবে, ভালো করে বুঝছেন বিষয়টা, ঠিক আছে, উল্টাপাল্টা করা যাবে না কিন্তু এখানে। আপনি খুব লজিক্যালি জানেন যে আমাকে এই যে কি বলা হয়, যে 1 নম্বর বলেন, সরি, প্রশ্ন যদি বলা আছে ম্যাজেন্টা বলটা 1 নম্বরে রাখছেন, তাহলে এই 1 নম্বরে আমি রাখলাম। হ্যাঁ, একটু দাঁড়ান, আমি একটু ফাঁকা জায়গা ক্রিয়েট করি যেন ভালো করে। আচ্ছা, এইভাবে লিখতেছি কেন বোকার মতো, একটু টেবিল বানায় ফেললে তো খুব ভালো হয়, তাই না? এই যে কোথায় গেল কোথায় গেল, ও না, টেবিল আনতে গেলে আর এক সমস্যা হবে। আচ্ছা, আমরা এখান থেকেই বুঝি, দাঁড়ান, টেনশন নেই। হ্যাঁ, একটু আমাকে সময় দেন প্লিজ, 2টা মিনিট সময় দেন, ক্লিয়ার। একটু দাঁড়ান একটু দাঁড়ান, আমি ট্যাবলেট নিয়ে বসিনি তো আজকে, এগুলো সব লেট হচ্ছে। ওকে, দাঁড়ান। 1 2 3 4 5 6। এবারে আপনি জানেন কি আপনার 1 নম্বর কাপের নিচে অবশ্যই ম্যাজেন্টা বল বসাইতে হবে, বসাইছে। তাহলে খুব লজিক্যালি আপনার 2 নম্বরটাতে আর বসাইতেই হবে। কারণ কি, কারণ 2 নম্বরটাতে আর না বসাইলে আপনার হবে না। এখন ভেরি লজিক্যালি আপনি কি জানেন, আপনি জানেন যে 5 নম্বরে আপনার গ্রিন বল রাখতেই হবে, কোনো অল্টারনেটিভ নাই। এখন এই অবস্থায় আসলে কি হইতে পারে আমরা দেখি, একটু চিন্তা করি। আমাদের একটা কন্ডিশনই বাকি আছে, সেটা হচ্ছে কি অরেঞ্জ বলের আগেই পার্পল বলকে বসাইতে হবে, কারণ পার্পল বলটা লোয়ার নাম্বারে থাকবে। এখন আপনি চিন্তা করে দেখেন পার্পল বল বসানোর জায়গা আছে আপনার কয়টা, বলেন তো বুদ্ধি করে এখানে? দুইটা। 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 6 নম্বর বসবে না পার্পল, পার্পল বল বসানোর জায়গা আছে 3-এ অথবা 4-এ, নাকি? 3 অথবা 4। 3-এ অথবা 4-এ যেহেতু আছে, তাহলে আমি এই জিনিসটা গুছিয়ে নিই। ধরে নিলাম 3-এ আমি পার্পল বসাইলাম, ভালো করে বুঝেন। 3-এ পার্পল বসালাম, আর একটা হতে পারে কি
চারে আমি পার্পল বসাইলাম, এই চারে আমি পার্পল বসাইলাম। এখন যেটাই আপনি করেন, যদি আপনি এটা করেন তাহলে সিচুয়েশনটা আপনার কি দাঁড়াইবে ঠান্ডা মাথায় বুঝেন, খুব ঠান্ডা মাথায় বুঝেন। যদি আপনি 4 নম্বরের নিচে পার্পল বল বসান, তাহলে 6 নম্বরের নিচে চোখ বন্ধ করে আপনাকে অরেঞ্জ বলটা বসাইতে হবে না? হ্যাঁ স্যার। কোনো ওয়ে আছে আপনার? না। না না স্যার। কোনো ওয়ে কিন্তু নাই, বসাইতেই হবে একদম গ্যারান্টি। তাহলে সেক্ষেত্রে আপনার ইয়েলো বলটা বসবে কোথায়? ইয়েলো বলটা বসবে 3-এর 3 নিচে নম্বরে। নাকি? ইয়েস স্যার। ঠিক আছে না আমার? হ্যাঁ ভাইয়া। ঠিক আছে। কিন্তু এখন ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন, এইটা হলো একটা উপায়, 4 নম্বরে পার্পল বসাইছে। আর একটা উপায় কি, 3 নম্বরে পার্পল বসাইছে। 3 নম্বরে যদি পার্পল বসান তাহলে অরেঞ্জ বলটা কোথায় বসাবেন সেটা আমাকে বলেন। 4 অথবা আরে 6। 4 অথবা 6। এখন আপনি যদি বলেন যে ভাইয়া আমি 4 নম্বরে অরেঞ্জ বল বসায় দিলাম, তাহলে 6 নম্বরে আপনি ইয়েলো বসাবেন না? হ্যাঁ। এটা করতে পারেন। আবার আর একটা কাজও করতে পারেন, যে 6 নম্বরে অরেঞ্জ বসাইলেন আর 4 নম্বরে ইয়েলো বসাইলেন। কথা কি ঠিক আছে আমার? হ্যাঁ ভাইয়া। এখন আপনি যত কিছুই করেন না কেন, আপনি কি দেখতে পাচ্ছেন? কোন দুইটা বল অলওয়েজ পাশাপাশি বসতেছে বলেন তো বুদ্ধি করে? গ্রিন আর অরেঞ্জ। গ্রিন অ্যান্ড অরেঞ্জ। যেই দিক থেকেই দেখেন গ্রিন এবং অরেঞ্জ একসাথে, তার মানে অপশন এ ইজ দ্য অ্যান্সার। বাকি সবগুলা হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু যেমনিই বসেন না কেন গ্রিন এবং অরেঞ্জকে আপনার একসাথে রাখতেই হবে, কোনো উপায় নাই, অল্টারনেটিভ নাই। আছে? না। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ দাদা। জি দাদা। জি স্যার। হ্যালো, এই ভাইয়েরা আমার, বুঝতে পারছেন? মনে আছে জি ভাইয়া। জি দাদা বুঝছি। তাহলে আমরা এখানে যাই। তাহলে আমাদের এখন টার্গেট হচ্ছে গিয়ে কি, আমাদের টার্গেট হচ্ছে এই যে 5 নম্বর প্রশ্নকে নিয়ে একটু ভাবতে হবে, কারণ 5 নম্বরটা অনেক বড় একটা প্রশ্ন। তাহলে আমরা আসলে এবার চিন্তা করি, হোয়াট ইজ বিং সেইড ইন দ্য কোশ্চেন নম্বর 5। 5 নম্বর প্রশ্ন আসলে কি বলছে চিন্তা করতে হবে। বলছে হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু, কোনটা অবশ্যই সত্যি হবে 5টা কথার মধ্যেখানে। এই প্রশ্নটা আসলে একটা লেন্দি কোশ্চেন, মানে অনেকটা সময় নিয়ে ভাবতে হবে, এই জন্যই আমি এটা অ্যাভয়েড করে গেছি। পরীক্ষা হলে ছোট ছোট প্রশ্নগুলো আগে অ্যান্সার করবেন। তো বলছে হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু, মানে এখানে 5টা অপশনের মধ্যে 4টা অপশন থাকবে, হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু একটা অপশন থাকবে যেই অপশনটা সব সময়ই সত্যি হবে, কোনোভাবেই কি হবে না আপনার, এই কি বলে যে মানে ভুল হতে পারবে না, সর্বক্ষেত্রে সত্যি হবে। ঠিক আছে? তাহলে আমরা দেখি, তাহলে আমাদের এই ধরনের প্রশ্ন আমরা অ্যান্সার করবো কিভাবে। আমরা একটা করে অপশন নিব এবং যা বলা আছে তার বিপরীতটা করার চেষ্টা করব, দেখবো কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি সমস্যা না হয়, বিপরীতটা করা যায়, তার মানে কি এটা সত্য না হইলেও হইতে পারে, কোনো সমস্যা নাই। যেমন ধরেন আমি একটা অপশন দেখাই, প্রশ্ন বলতেছে গ্রিন বল ইজ আন্ডার এ লোয়ার নাম্বার কাপ দেন দ্য ইয়েলো বল, মানে কি গ্রিন বলটা ইয়েলো বলের চাইতে কম সংখ্যার কাপের নিচে থাকতে হবে। এখন আমি আমার তাহলে টার্গেট কে এটাকে মিথ্যা প্রমাণ করা, যে গ্রিন বলটাকে ইয়েলো বলের চাইতে বেশি নাম্বারে বসালে কেমন হয়, ঠিক আছে, কোনো সমস্যা হয় কিনা আমি দেখি। তো গ্রিন বল তো ভাই 5 নম্বরে আছে, তাহলে আমি যদি ইয়েলো বলটাকে মনে করেন এই এখানে বসায় দিই, মনে করেন 4 নম্বরে বসায় দিই, আমার কি কোনো 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 রুলস ভায়োলেট করবে মনে হচ্ছে আপনাদের কাছে? বলেন তো বুদ্ধি করে। না দাদা। না না। স্যার। রুলস ভায়োলেট করবে না। তাহলে এখানে যে বলছে যে গ্রিন বলটা হবে লোয়ার নাম্বার দেন ইয়েলো, না, গ্রিন বলটা চাইলে ইয়েলো বলের চাইতে হায়ার নাম্বারও হতে পারে, তার মানে অপশন এ মাস্ট বি ট্রু না। এটা হইতেও পারে আবার নাও হইতে পারে। সো এখানে আসলে হওয়া না হওয়া নিয়ে আমি তেমন কিছু বলতে পারতেছি না আপনাদেরকে, তাই না? তাহলে আমরা এবার আসেন আবার দেখি বিতে কি বলছে। অরেঞ্জ বল ইজ লোয়ার নাম্বার কাপ দেন দ্য গ্রিন বল, বলতেছে অরেঞ্জ বলটা গ্রিন বলের চেয়ে লোয়ার নাম্বারে হবে। এখন আমি যদি বলি ভাই অরেঞ্জ বলটা লোয়ার, গ্রিন নাম্বার হচ্ছে লোয়ার নাম্বারে না দিয়ে আমি আপার নাম্বারে দেবো, কোনো না স্যার। কোনো সমস্যা নাই দাদা। সমস্যা এখানে দিই। তাহলে পার্পলটা মনে করেন 4 নম্বরে দিলাম, কোনো সমস্যা আছে দিলে? না। আমি না। আর এবং এম একসাথে রাখতে হবে, 1 এবং 2 মনে করেন আর এবং এম দিলাম, আর 3-এ দিলাম ইয়েলো, কোনো সমস্যা আছে? না। না স্যার। কোনো সমস্যা কিন্তু নাই। তার মানে কি বিতে যেটা বলা আছে আমি যদি এটা কনফার্ম নাও করি তাতেও আমার কোনো সমস্যা নাই।
সো অপশন বিটা মাস্ট বি ট্রু না, এটা কুড বি ট্রু, ক্যান বি ট্রু, এগুলো হবে। ঠিক আছে, এবার আমরা অপশন সিতে আসি, চলুন দেখি পারি কিনা। অপশন সিতে বলতেছে যে পার্পল বলটাকে কি হবে, লোয়ার নাম্বার কাপে রাখবেন গ্রিন বলের চাইতে। বলতেছে পার্পল বলটা কি হবে, গ্রিন বলের চাইতে লোয়ার নাম্বারে রাখবেন। তাহলে এটাকে ভুল প্রমাণ করার জন্য আপনি কি করবেন, পার্পল বলটাকে রাখবেন গ্রিন নাম্বারের চাইতে হায়ার নাম্বারে। এখন এটা কি রাখা পসিবল? না না দাদা, ভাইয়া তাহলে স্যার এটা না অরেঞ্জ না না তাহলে। কারণ এরপরে আমাকে অরেঞ্জ রাখতে হবে। তার মানে অপশন সিতে আমার যেটা বলা আছে এইটা কিন্তু ভায়োলেট করা যাবে না, এটা অবশ্যই সত্যি হতে হবে। পার্পল বল উইল বি ডেফিনেটলি মাস্ট বি লোয়ার নাম্বার কাপ দেন দ্য গ্রিন বল। কারণ আমি যদি 6 নম্বরে যদি বসাই যে গ্রিন বলের চেয়ে হায়ার নাম্বার কাপে বসাবো পার্পল, তাহলে এরপরে তো আমার আর জায়গা নাই অরেঞ্জ বল বসানোর। সো এটা ভায়োলেট করা যাবে না, এটা মাস্ট বি ট্রু। তার মানে চোখ বন্ধ করে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা কি বুঝতে পারলাম জিনিসগুলো, বলেন তো একটু? জি স্যার। হ্যাঁ জি দাদা। দাদা। আমরা বুঝতে পারছি। তার মানে এখানে দাদা কঠিন, মার্ক কি সবগুলাই এক করেই থাকে? বুঝি নাই, আবার বললেন আপু, বুঝি নাই আমি। দাদা, মার্কে এক করেই থাকবে কিনা জিজ্ঞেস করেছে। মার্ক আসলে এখন ডিপেন্ড করছে, এমনও হতে পারে আপু যে ভাইয়া যে এখানে মনে করেন 5টা কোশ্চেন দিয়ে বললো যে 5টা কোশ্চেনের মার্ক হচ্ছে 10। এখন হুম। প্রশ্ন প্যাটার্নটা চেঞ্জ করেছে তো কিছু বলা যাচ্ছে না, এক করেও থাকতে পারে, যেমন আইবিএ তে আমাদের 1 মার্ক করেই থাকে এগুলো তো, ওকে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটা প্রশ্ন আছে, সেখানে 5টা কোশ্চেন সলভ করার জন্য এরকম 20 মার্ক দেওয়া হয়েছে। মানে একটা টপিক থেকে 5টা কোশ্চেন সলভ করতে পারলেই 20 মার্ক, পুরো কোপা সামসু। দাদা, এটা এরকম টেস্ট কেস তো হওয়ার চান্স নাই যে মানে এইবারই এইভাবে নিল, পরের বার আবার চেঞ্জ করে ফেলতো, লাইক আমি সিনিয়র তো মনে অফিসারের করি যে। যে না হলেই ভালো, পোলাপানের জন্য মেধা যাচাইয়ের একটা সুন্দর জিনিস পাওয়া গেছে, এটা না সায়েন্সের না হ্যাঁ দাদা, কমার্সের না একদিক থেকে আর্টসের, ভালো। ইকুয়াল ফিল্ড ফর অল, তাই না? জি দাদা, জি ব্যালেন্সড ভাইয়া। একদম। দাদা এইটা দাদা তো অনেক এমসিকিউ তে অনেক কেমন হওয়ার সময়। সম্ভাবনা আছে যে আসতে পারে, কোনো আসতে পারে, প্রশ্ন কোনো মার্ক সমস্যা নেই, আসতে 2, পারে। কোনো মার্ক প্রশ্ন মার্ক 1? এমসিকিউ তো আসতে পারে, কোনো সমস্যা নেই। দাদা এটা দাদা কি মানে সবগুলার অন্য মার্ক কোনো। যদি সেম হয় তাহলে আর কি, যেটা অনেক টাইম কনজিউমিং ওইটা বাদ দেওয়া যেত আর কি, এর জন্য এটা আপ টু ইউ। এগুলো হচ্ছে পরীক্ষার হলে আপনারা নিজেরা ডিসাইড করবেন যে কোনটা করলে কি হয়, ঠিক আছে? এখানে আপনি আপনার টাইমিংটা কাজে লাগাবেন, হ্যাঁ। আচ্ছা, এগুলো এই সকল প্রশ্নের কোনো আসলে অ্যান্সার হয় না। তাহলে আমরা এই 1 থেকে 7 সলভ করলাম না? জি দাদা। হ্যাঁ আচ্ছা, স্যার। এইবার দেখেন আমরা আর একটা প্রশ্ন নিচ্ছি, আমরা দেখেন। এটা হচ্ছে গিয়ে ওই একই সেটের 11 থেকে 15 পর্যন্ত প্রশ্ন। তাহলে আমরা এটাও সলভ করি নাকি, দেখি পারি কিনা, চলেন। হ্যাঁ, হ্যালো, জি দাদা, সলভ করবে এটা? জি করেন দাদা। স্যার। জি ভাইয়া। জি দাদা। তাহলে সলভ করি, চলেন। তো এটা সলভ করতে গেলে আমাকে আবার কি করতে হবে, আমাকে কন্ডিশন গুলা বুঝতে হবে যে কি কন্ডিশন বলা হইতেছে, নাকি কন্ডিশন না বুঝলে হবে? না। না দাদা। না। হুম, 2 মিনিট সময় দেন, আজকে সারাদিন না খাওয়া আমি, এই যে আমাদের আজকে একাদশী তো, তাই এর মধ্যে দাদা গতকাল আপনার আপনার 2 মিনিট নেন, কালকে কাইন্ডলি আমাদেরকে একটু অফ দেন প্লিজ। কালকে কি? ওকে আমাদেরকে একটু অফ রাখেন, পরশু পরীক্ষা, পরশু তরশু পর পর 2 দিন। পরশু কি পরীক্ষা আপনাদের? সিনিয়র অফিসার দাদা। অফিসার। সিনিয়র অফিসার দাদা। ভাই অফ রাখলে তো আপনারা এবার গিয়ে দুর্নাম করেন যে না 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 দাদা, করবো না এটা, ক্লাস কাইন্ডলি নেই এটা না, এটা আমাদের সেটা সবার বলে। জন্য। দাদা, কোনো একটা স্যার কালকে ফ্রাইডেতে আমরা নিয়ে অনেকে নিন দূর ক্লাসটা। থেকে জার্নি করব, কালকে অফ রাখাটাই ভালো স্যার। হুম, ওকে, কালকে অফ, তাহলে আজকে এটা আমরা ভালো করে সলভ করবো, ওকে, ডান। থ্যাংক ইউ দাদা। ওকে। ওকে, তাহলে আমরা এখন এই জিনিসটা সুন্দর করে সলভ করি, চলেন দেখি পারি কিনা। তাসনিম কি বলছে না, ক্লাসে আজকে 290 জন, অনেকে লাইভ আসে না। ভাই ক্লাস দেখবেন কদিন পর 20 জন করবে, কারণ পোলাপান সব ওদের রেকর্ড ক্লাস ভক্ত, যখন দেখে যে সুমন ভাই ক্লাসের পরে রেকর্ড দিয়ে দেয়, এই সব জায়গায় সব কোচিং এ দেখবেন এই অবস্থা, ঠিক আছে? একজন বলছেন এক্সাম হলে কোশ্চেন টাইম বুঝতে বুঝতে টাইম শেষ, এটা একটা ভালো কথা বলছেন। কারণ হচ্ছে গিয়ে কি, আপনার ই হয় এক্সাম হলে গিয়ে আসলে
ব্রেন খুব কুল রাখতে হয়। মানে আমাদেরকে ভাই একে তো আইবি এর পরীক্ষা হলে এগুলো সলভ করতে হইতোই, আরো ভজঘট লাগানোর মতো অঙ্ক দিত, ভজঘট লাগানোর মতো উল্টাপাল্টা ইংলিশ দিত। পরীক্ষা হল থেকে বের হওয়ার পর মনে করেন কিছুক্ষণ মনে হইতো যে মানে কি পরীক্ষা দিলাম, কিছুই বুঝি নাই। আমি একটা ঘটনা শেয়ার করি, আমার লাইফ থেকে একটা ঘটনা শেয়ার করি, ভালো লাগবে শুনেন। আমরা তিন বন্ধু একসাথে পড়তাম। তো এক বন্ধু পরে বিআইবিএম থেকে এমবিএম করে বিসিএস ফুডে গেল, আর এক বন্ধু এই বিসিএস এডুকেশনে গেল। তো এই দুইটাই করছে কি, আগে আগে গিয়ে আইবিএর এমবিএ তে পরীক্ষা দিয়েছে এবং দুইটাই খুব সাকসেসফুলি ফেল করছে। তা আমি আর পরীক্ষা দেই নাই। তো পরীক্ষা দেওয়ার সময় আমার বলে নাই যে পরীক্ষা দিছে। তো পরে জানলাম কি রে তোরা পরীক্ষা দিছস, এক লোকে পড়ি কস নাই কে আমার। বন্ধু হলো না, মন টন খারাপ, খুব ডিফিকাল্ট প্রশ্ন। তা আমিও বলি নাই। তো ওরা ডিসেম্বরে দিছে, ওরা টিকে নাই, মন টন খারাপ। তা আমি চুপে চাপে গিয়ে মে মাসে গিয়ে পরীক্ষা দিছি। তো ডিসেম্বরে নিতে 120 জন, মে মাসে নিতে 60 জন, ঠিক আছে। তো লাকিলি আমার হয়ে গেছে, ঠিক আছে। তো আমি যখন পরীক্ষা দিছি আমিও বলি নাই, চান্স পাওয়ার পর বলছি যে তোরা আমার কষ্ট নাই, আমিও তো করে কমবো না, দেখ কেমন লাগে এবার। সো লাইফ ইজ বিউটিফুল, ঠিক আছে, এনজয় করেন জার্নিটা। সো এগুলোই তো মজা দিন শেষে আপনার। আচ্ছা এই প্রশ্নটা সলভ করি চলেন। দাদা, হ্যাঁ বলেন। হ্যাঁ, দাদা মানে এখন তো দাদা ওই যে পরীক্ষা হওয়ার আগে টেন্ডার, টেন্ডার পেয়েছে, ও টেন্ডার পেয়েছে, এখন এবিএস মানে আর্টস ফ্যাকাল্টি যদি কোশ্চেন করে, ওদের কি এমবিএ প্যাটার্নে যাওয়ার কোনো চান্স টান্স আছে? আই আই মানে ডোন্ট লাইক, নো, আমি আমি আমার পুরো ক্লাসে কোনদিন কোশ্চেন প্যাটার্ন নিয়ে কোনো কথা বলবো না, কারণ এই বিষয়ে কোনো কথা বলে আমি প্রয়োজনীয় ফিল করি না। এগুলো আপনাদের হট টপিক, আপনারা আলোচনা করে থাকেন, ঠিক আছে। এই জি সকল দাদা, বুলশিট ওকে নিয়ে আমার জিজ্ঞেস করে লাভ নাই ভাই, সরি। ওকে। এবার 11 থেকে 15, যখন প্রশ্নটা পড়বেন খুব মন দিয়ে পড়বেন। প্রশ্ন বলছে কি দেখেন, এ গভর্নমেন্ট ইজ অ্যাসাইনিং ইচ অফ দ্য 6 অফ এম্বাসি অফিস ওয়ার্কার। একটা সরকার কি করতেছে, তাদের 6 জন এম্বাসির, মানে এম্বাসির 6 জন ওয়ার্কারকে আপনার বিভিন্ন এম্বাসিতে রাখতেছেন, অ্যাসাইন করতেছে। তাদের নাম কি, FGHIJK, টু এম্বাসিস, মানে বিভিন্ন এম্বাসিসে জয়েন করাইবে এই 6 জনকে। তাহলে আমরা প্রথমেই এদের নামগুলো লিখে নেই। কি কি লিখে নিব, এফ, তারপরে জি, তারপরে এইচ, তারপরে আই। কখনোই মুখস্থ লিখবেন না, দেখবেন ধাম করে মধ্যখানে জে এর পরে কে নাই হয়ে গেছে, এমন হতে পারে কিন্তু। FGHI, তারপরে হচ্ছে জে, তারপরে হচ্ছে কে। এই হলো আমার 6 জন এম্বাসির ওয়ার্কার। এখন আমার এম্বাসি আছে কয়টা, এম্বাসি আছে হচ্ছে 4টা। একটা হচ্ছে গিয়ে কি এম্বাসি এল, একটা হচ্ছে গিয়ে এম্বাসি এম। আর এরা আবার কি, এম্বাসি এল অ্যান্ড এম, দে আর লোকেটেড ইন ড্রাই ক্লাইমেট। আচ্ছা, এই এল এবং এম আবার লোকেটেড কিসের মধ্যে ভাই, এরা হলো ড্রাই ক্লাইমেটের মধ্যে লোকেটেড, বুঝতে হবে মানে শুষ্ক পরিবেশের ইয়ের মধ্যে লোকেটেড এল এবং এম, ঠিক আছে। অন দা আদার হ্যান্ড আরো এম্বাসি আছে, সেটা কি বলতেছে যে হোয়ার এস, যেখানে কিনা এম্বাসি এম্বাসি পি অ্যান্ড টি আর লোকেটেড ইন হিউমিড ক্লাইমেট। কি কি সেটা, পি এবং টি। এগুলো আবার কোন ক্লাইমেটে অবস্থিত ভাই, এগুলো হচ্ছে আবার আপনার হিউমিড, ঠিক আছে। এগুলো হচ্ছে হিউমিড ক্লাইমেটে অবস্থিত। তাহলে আমরা কি বুঝতে পারলাম, আমরা বুঝতে পারলাম যে আমাদের টোটাল যেই আছে, আপনার কি বলে, একটু দাঁড়ান আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে। আমাদের টোটাল যেই 4টা এম্বাসি আছে, সেই 4টা এম্বাসিতে আমাদের মূল ইস্যুটা হচ্ছে গিয়ে কি, 6 জন লোককে আপনি অ্যাসাইন করবেন। এই 6 জন লোকের মধ্যে তাদের নাম কি, FGHIJK। এই 6 জন লোককে অ্যাসাইন করবেন আপনি 4টা এম্বাসিতে, LMPT। দেখেন কোনো অ্যালফাবেট কমন পড়বে না, এটা আপনাদের জন্য করে দেওয়া হবে। যার মধ্যে এল এবং এম ড্রাই ক্লাইমেটে, আর পি এবং টি হচ্ছে গিয়ে হিউমিড ক্লাইমেটে। আমরা কি বুঝতে পারলাম ব্যাপারটা তাহলে? জি দাদা। জি। ভাই সবাই বুঝতে পারছি? জি ভাইয়া। হুম। হ্যাঁ দাদা। এখন দেখেন কি বলছে, বলতেছে ইচ এম্বাসি, সরি, দ্য অফিস ওয়ার্কার্স মাস্ট বি অ্যাসাইন, অবশ্যই অ্যাসাইন করতে হবে অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং কন্ডিশনস, নিম্নোক্ত শর্ত সমূহ নিশ্চিত করে। প্রশ্নে প্রথমে কি বললো, আহ
একজন বলছে যে এটা কি আইবি এর মহিউদ্দিন স্যারের কথা না ভাইয়া? হ্যাঁ, এটা মহিউদ্দিন স্যারের কথা। আপনি কিভাবে জানেন? আপনি কি আইবি তে পড়েন নাকি এখন? তাসমিয়া আপু, আপনি কি আইবির স্টুডেন্ট এখন? হ্যালো। আচ্ছা, পিজিডি কোর্স করছেন না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমাদের খুব প্রিয় একজন স্যার মহিউদ্দিন স্যার। তো ইচ এম্বাসি মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য ওয়ার্কার্স অ্যাসাইন্ড টু ইট। মানে কি, প্রত্যেকটা এম্বাসিতে অ্যাট লিস্ট একজন করে ওয়ার্কার অবশ্যই অ্যাসাইন থাকতে হবে। মানে ইউ হ্যাভ বিন গিভেন 4 এম্বাসিস, 4টা এম্বাসির প্রত্যেকটাতেই কমপক্ষে একজন লোক রাখতেই হবে। এমন না যে কোনো এম্বাসি আপনি কোনো লোক অ্যাসাইন না করে থাকতে পারবেন। সো এটা আপনাকে মাথায় রাখতে হবে যে 4টা এম্বাসিতে কাজ করবে, কোনো এম্বাসি খালি রাখা যাবে না, প্রত্যেকটা এম্বাসিতে কমপক্ষে একজন লোক থাকতেই হবে। তো এইটা আমার লেখার দরকার নেই, এটা কমন একটা অ্যাজাম্পশন যে প্রত্যেক এম্বাসিতে লোক থাকতেই হবে, ঠিক আছে? এরপর আমাকে কি বলছে আমরা একটু পড়বো, আসি দেখি পারি কিনা। এরপর প্রশ্ন আমাকে বলছে অ্যাট লিস্ট ওয়ান এম্বাসি ইন হিউমিড ক্লাইমেট মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট 2 ওয়ার্কার অ্যাসাইন্ড টু ইট। এর মানে কি বলছে? কমপক্ষে বলছে অ্যাট লিস্ট ওয়ান এম্বাসি ইন দ্য হিউমিড ক্লাইমেট, মানে কি এই যে হিউমিড ক্লাইমেটে আপনার 2টা এম্বাসি আছে, এই 2টা এম্বাসির কমপক্ষে একটা এম্বাসিতে আপনার কমপক্ষে 2জন লোক রাখতে হবে। মানে কথাটা অদ্ভুত। বলছে হিউমিড ক্লাইমেটের যে 2টা এম্বাসি আছে এর মধ্যে কমপক্ষে একটা এম্বাসিতে কমপক্ষে 2জন লোক রাখতে হবে, মাথায় রাখতে হবে জিনিসটা, ঠিক আছে? তাহলে এটা আমরা কিভাবে লিখবো? এটা আমরা নোট করব, কোনো সমস্যা নেই। দেখেন কিভাবে নোট করি। আমরা লিখব যে হিউমিড, সরি, আমরা লিখব at least one humid will have at least, একটু দাঁড়ান, at least one humid will have at least 2 members, লিখে দিলাম, শেষ। at least one humid will have at least 2 members, মানে হিউমিড ক্লাইমেটের যে 2টা এম্বাসি আছে তার মধ্যে আমাদের কি করতে হবে? তার মধ্যে যে কোনো একটাতে অ্যাটলিস্ট আমাদের 2জনের মেম্বার রাখতে হবে। আচ্ছা, এবার কি বলছে দেখেন। বলছে গোল্ডেন ক্যান নট বি অ্যাসাইন্ড টু দ্য সেম এম্বাসি অ্যাজ কি কোভাক্স হোয়াট এভার, মানে জি, গোল্ডেন মানে হচ্ছে জি, তার মানে কি জি কে আপনি কখনোই একই এম্বাসিতে কে এর সাথে রাখতে পারবেন না। তাহলে এটা আমি বুঝবো কিভাবে? আমি লিখবো ব্র্যাকেট দিয়ে জি কে, এই 2 ভদ্রলোক কোনোভাবেই একসঙ্গে হবে না, ক্রস দিয়ে দিলাম, ওরা আলাদা আলাদা জায়গাতে বসবে, কখনোই একসাথে হবে না। তারপর কি বলেছে? বলছে আই মাস্ট বি অ্যাসাইন্ড টু এন এম্বাসি ইন ড্রাই ক্লাইমেট। তার মানে কি যিনি আই তাকে অবশ্যই ড্রাই ক্লাইমেট দিতে হবে। মানে ড্রাই ক্লাইমেট কোনটা ছিল আমার? এল এবং এল এম। এম। এই আই, এল কিংবা এম যে কোনো একটা এম্বাসিতে বসবে। আর বলছে জে মাস্ট বি অ্যাসাইন্ড টু এ হিউমিড ক্লাইমেট। তাহলে যে কোথায় বসবে? যে কে অবশ্যই হিউমিডে বসাইতে হবে। আমরা কন্ডিশন বুঝতে পারছি না বলুন তো একটু? হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। তার মানে বুঝলাম জি এবং কে একসঙ্গে বসবে না, আই বসবে ড্রাইতে মানে এল কিংবা এম এ, আর যে বসবে হিউমিডে মানে পি কিংবা টিতে। আর হিউমিডের মধ্যে এই পি এবং টিতে কমপক্ষে একটা এম্বাসিতে আপনার কমপক্ষে 2জন লোক রাখতে হবে। পুরো কন্ডিশন ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার। হ্যাঁ। থ্যাংক ইউ। এবার আমরা যাব 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে গিয়ে দেখেন এই যে পি এবং টি আপনার হিউমিড ক্লাইমেট, এই পি এবং টিতে অপশন এ তে একজন করে মেম্বার দিছে। তাহলে আমাকে তো বলা হয়েছে এখানে কমপক্ষে একটার মধ্যে কমপক্ষে 2জন মেম্বার রাখতে হবে, যেহেতু রাখেন নাই তাহলে অপশন এ বাদ। কথা কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। স্যার। জি এবং কে কোনোভাবেই একসঙ্গে থাকবে না। অপশন বিতে দেখেন এল এম্বাসিতে জি এবং কে কে একসঙ্গে রাখা হয়েছে, হবে না, তাহলে অপশন বি বাদ।
তারপর দেখেন আই কে বলা হয়েছে ড্রাই ক্লাইমেটে রাখতে হবে, অর্থাৎ এল কিংবা এম এ। কিন্তু খেয়াল করে দেখেন E অপশন ই তে আই কে রাখা হয়েছে হিউমিডে, তাহলে অপশন ইও বাদ। আবার জে কে বলা হয়েছে হিউমিডে রাখতে হবে, কিন্তু অপশন ডি তে গিয়ে দেখেন জে কে রাখা হয়েছে কোথায়, ড্রাইতে, dry তাহলে অপশন ডিও বাদ। তাহলে চোখ বন্ধ করে অ্যান্সার কোনটা? C কোনটা অ্যান্সার বলেন? সি। গুড, অ্যান্সার ইজ সি, হয়ে গেল। দাদা এটা বুঝতে পারলাম না, একটু আবার একটু ক্লিয়ার করবে? বুঝতে পারেন নাই, ক্লিয়ার করে আসেন। এখানে এই যে 4টা ডিপার্টমেন্টের এম্বাসির নাম দেওয়া আছে, ঠিক আছে, এইভাবে আলাদা করে নেন, ঠিক আছে। তাহলে অপশন এ মানে কোনটা? এই যে অপশন এ মানে হলো যে এই যে এইভাবে দাগ দিয়ে দেন, ঠিক আছে, এই উপরে এগুলো সব অপশন এ। বুঝতে পারছেন ব্যাপারটা এবার? হ্যালো, হ্যালো। দাদা বুঝতে পারছি। তাহলে এবার আমরা সলভ করি। আমার প্রশ্নে বলা ছিল হিউমিড ক্লাইমেটে কমপক্ষে একটা ডিপার্টমেন্টের, সরি একটা এম্বাসিতে কমপক্ষে 2জন লোক রাখতে হবে, কিন্তু অপশন এ তে হিউমিড ক্লাইমেটে কোনোটাতেই আপনি 2জন মেম্বার দেন নাই, তাহলে অপশন এ বাদ। ক্লিয়ার? রেসপন্স করবেন প্লিজ। জি দাদা, এটা এটা বুঝতে পারছি। তারপর কি বলছে, জি এবং কে কোনোভাবেই এক এম্বাসিতে হবে না। অপশন বি তে জি এবং কে দেখেন এই যে এল এ বসছে, তাহলে এটাও হবে না। এই একইভাবে হ্যাঁ স্যার। করে দেখেন ডি এবং ই বাদ যাবে, অপশন সি হচ্ছে ফাইনালি অ্যান্সার। বুঝতে পারছেন? হ্যাঁ দাদা। হ্যাঁ, হ্যাঁ দাদা। ডি ও এবং ই বাদ কিভাবে গেল? বুঝি নাই, কি বললেন ভাইয়া? ডি এবং ই বাদ কিভাবে গেল, এটাও একটু একটু ক্লিয়ার করেন। তাহলে এই যে এখানে পড়েন, এই যে আমি দেখা দিলাম তো, এই যে আই বসবে কোথায়, ড্রাই ক্লাইমেটে বসবে না? জি কিন্তু দেখেন অপশন ই তে আই বসে পি, পি এম্বাসিতে কি ছিল, হিউমিড এম্বাসি, তাই না? জি জি এটা, জি এটা বুঝলাম। ওই একইভাবে আপনার ডি বাদ গেছে, জে বসবে কোথায়, হিউমিডে, আপনি জে কে বসেছেন কোথায়, ড্রাইতে, তাহলে হবে। জি জি দাদা বুঝতে পারছি। Good, thank you. জি। তাহলে দাদা আমরা, আমার একটা কোশ্চেন ছিল। জি শিওর, বলেন। আচ্ছা এখানে তো বলা আছে যে প্রত্যেকটা এম্বাসিতে কমপক্ষে 2জন করে মেম্বার থাকবে, তো তাহলে সি তে যে এটা আনসারটা মানে রাইট হইলো, এটা তো গোল্ডেন শুধু একজন মেম্বার এল। কেন প্রত্যেকটা এম্বাসিতে কমপক্ষে 2জন লোক থাকবে, কোথায় বলা আছে? ফার্স্ট কন্ডিশন। একজন থাকবে। বলা হয়েছে হিউমিড ও ক্লাইমেটে জি স্যার, যে বুঝতে 2টা পারছি। এম্বাসি, কথাটা ভালো করে বুঝেন, আমি কেন বারবার ভেঙে ভেঙে বলছি। বলা হয়েছে হিউমিড ক্লাইমেটে যে 2টা এম্বাসি আছে, অর্থাৎ পি এবং টি, এই 2টার মধ্যে কমপক্ষে একটা এম্বাসিতে কমপক্ষে 2জন মানুষ থাকতে হবে। সো সিতে দেখেন, আপনার সিতে কিন্তু টি হচ্ছে একটা হিউমিড ক্লাইমেট, সেখানে 2জন লোক দেওয়া হয়েছে, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আমরা এবার কি করব দেখেন একটু দাঁড়া। এবারে আমরা যাব হচ্ছে কোথায়, কোশ্চেন নম্বর যাব হচ্ছে 12তে। হ্যাঁ, একটু দাঁড়ান, কোশ্চেন নম্বর 12তে যাচ্ছি। এই যে কোশ্চেন নম্বর 12 নিলাম। হ্যাঁ দেখেন, কোশ্চেন নম্বর 12তে কি বলছে, বলছে হুইচ অফ দ্য ফলোইং, নিচের কোনটা মাস্ট বি অ্যাসাইনড, নিচের কোনটাকে অবশ্যই অ্যাসাইন করতে হবে, আইদার টু এমবাসি এল অর টু এমবাসি এম। মানে নিচের কোনটাকে অবশ্যই হয় এল এ দিতে হবে, নয়তো এম এ দিতে হবে। এল এবং এম উভয়ই হচ্ছে গিয়ে কি ড্রাই এম্বাসি। আমরা জানি আই কে অবশ্যই ড্রাই এম্বাসিতে দিতে হবে, তার মানে কি আই কে অবশ্যই এল অথবা এম যে কোনো একটা দিতে হবে। তাহলে অ্যান্সার হবে কোনটা, কি, ডি। D বাকি অপশন গুলা হতেও পারে, নাও হতে পারে। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? জি ভাইয়া। স্যার। আপনি যদি পাজল ধরতে পারেন, প্রশ্ন পড়ার সঙ্গে সঙ্গে অ্যান্সার রেডি হয়ে যাবে। ওকে।
না ধরতে পারলে কিন্তু খালি টেনশন হবে, হাই হাই কেমনে হবে কেমনে হবে এরকম মনে হবে। ধরতে পারলে খুব সহজ, কঠিন না, আমি দেখেছি। যেমন ধরুন 13 নম্বর প্রশ্নে কি বলছে আমরা পড়ি। বলছে হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি ট্রু। নিচের কোনটা সত্য হতে পারে না? ক্যান নট বি ট্রু মানে সত্য হবে না। তো সত্য হবে না প্রশ্ন কি বলছে? বলছে ওয়ান ওয়ার্কার অ্যাসাইন্ড টু এল, টু ওয়ার্কার টু পি, টু ওয়ার্কার টু এল, থ্রি ওয়ার্কার টু এম, থ্রি ওয়ার্কার টু টি। এখন দেখেন প্রশ্নটা আমি অ্যান্সার, আমি প্রশ্ন পড়বো না, আমি জাস্ট আপনাকে জিনিসটা বুঝাবো, আপনি চিন্তা করবেন। আপনাকে ওয়ার্কার দেওয়া হয়েছে মোট 6টা। এখন আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করেন, যদি আপনি হিউমিড যদি আপনি ড্রাই ক্লাইমেটে কোনোটাতে 3জন লোক দিয়ে দেন, এটা কি পসিবল নাকি পসিবল না? বলেন তো বুদ্ধি করে। পসিবল না। পসিবল না, পসিবল না কেন? পসিবল না বলেন তো। তাহলে 7 জন হয়ে যায়। কারণ আমার লোক আছে 6জন, তা আমি যদি ড্রাই ক্লাইমেটের যে কোনো একটায় 3জন দিয়ে দেই, বাকি 3জনকে প্রত্যেকটাতে একটা করে দিতে হবে। তাহলে সমস্যা হবে কোথায়? হিউমিড ক্লাইমেটে যে হিউমিডে। কমপক্ষে এক জায়গায় কমপক্ষে 2জন আনতে হবে, এটা কিন্তু আনা পসিবল না। ডিড ইউ গেট মাই পয়েন্ট? হ্যাঁ দাদা। জি ভাইয়া। তার মানে এই এল কিংবা এম এ আপনি 3জন লোক বসাইবেন, এই চিন্তা করা যাবে নাকি যাবে না? হবে না স্যার। করা যাবে না, করা তাহলে যাবে এবার না। বলেন অ্যান্সার Theory, কোনটা? but ডি অ্যান্সার। ব্রিলিয়েন্ট। আমি তাহলে দেখি answer হবে। অ্যান্সার দেখেন। দিতে কি বলছে? 3 ওয়ার্কার আর অ্যাসাইন্ড টু এম। কোনোভাবে পসিবল না, সো ইট ক্যানট বি ট্রু। ওকে, হ্যাঁ দাদা। এই ভদ্রলোকরা সবাই বুঝতেছেন? জি হ্যাঁ। স্যার। ভালো লাগতেছে অনেক। পাজল কিন্তু ভালো লাগার বিষয়, কিন্তু সমস্যা হচ্ছে কি ওই প্রথম প্রথম 2-3 একটু কষ্ট লাগে, তারপর দেখবেন ব্রেন অটোমেটিক এটাকে অ্যাডাপ্ট করে নিতে পারে এবং ব্রেনও খুব এটা এনজয় করে। আপনি যদি আমাকে সারা রাত বলেন পাজল সলভ করতে, আমি ভাই সারা রাত পাজল সলভ করতে রাজি আছি, আমার কোনো প্রবলেম নাই। কিন্তু আপনারা সারা রাত পড়তে পারবেন না, আমি এটা জানি, কিন্তু আমি 2-4 ঘন্টায় পাজল নিয়ে সময় পার করতে কোনো ব্যাপার বিষয় না আমার জন্য। এটা টাইম লাগে, সুজন সাহা বলছেন টাইম, প্রথম দিকে টাইম লাগে, কিছু করার নাই। এবার আসেন 14 নম্বর প্রশ্ন, কি বলা হয়েছে? ইফ জি অ্যান্ড কে আর অ্যাসাইন্ড টু এল অ্যান্ড এম রেসপেক্টিভলি। রেসপেক্টিভলি মানে কি? 1/1, মানে জি কে দেওয়া হয়েছে এল এ আর কে কে দেওয়া হয়েছে এম এ। ভালো, তাহলে আমরা আসেন করি। এল এ দেওয়া হয়েছে কাকে? জি কে দেওয়া হয়েছে, আচ্ছা। আর এম এ দেওয়া হয়েছে কাকে? আপনার কে কে দেওয়া কে হয়েছে, কে? এটা আপনি জানেন। এখন প্রশ্ন আছে, এখন প্রশ্ন আছে, এই যে এল এবং এম এখানে 2জন লোক বসাইলেন, এটা কি ক্লাইমেট বলেন তো বুদ্ধি করে? ড্রাই। 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 আমরা জানি আই কেও ড্রাইতে বসাইতেই হবে, তাইলে আই কোথায় বসবে? এই এল কিংবা এম এর মধ্যেই বসবে না? হ্যাঁ। হ্যাঁ। তাহলে মানে হয় জি এর সাথে আই বসবে, অথবা কে অথবা এর সাথে। কে এর সাথে আই বসবে, যে কোনো এক জায়গায় সে বসবে নাকি? হ্যাঁ দাদা। তাহলে আলটিমেটলি কি হইলো, আমার এই ড্রাই ক্লাইমেটে অলরেডি কয়জন লোক বসে গেল বলেন তো বুদ্ধি করে? 3 জন। 3জন বসে গেল। এই 3জন লোক বসে যাওয়ার পরে আপনি এবার চিন্তা করে বলেন, আমার হাতে আছে কে আর বাকি? আমার হাতে আছে এফ, আমার হাতে আছে এইচ, আমার হাতে আছে জে, যে। নাকি? এখন এই 3জন কোথায়? এই 3জনের কেউ কি কোনোভাবে এই এল কিংবা এম এ বসতে পারবে? হুম। হ্যালো? না দাদা, পারবে না, না এরা দাদা, না দাদা। পারবে না, কারণ আমার পি এবং টি হিউমিড ক্লাইমেটে অবশ্যই কোনোটাতে 2জন লোক দিতে হবে নাকি? 2টা লাগবে, হ্যাঁ। হুম। কম দিতে হবে না? তাহলে এই জিনিসটা আমি এই পর্যন্ত বুঝা গেছি। এখন এই জিনিসটা যেহেতু বুঝা গেছি, তাইলে আমরা এখন খুব সুন্দর করে চিন্তা করব। আসলে আমি উত্তর পেয়ে গেছি প্রশ্ন সলভ করে রাখি। অপশন এ তে বলছে এফ ইজ অ্যাসাইন্ড টু আইদার পি অর টি। তো আমি জানি আমার এফ কে তো অবশ্যই পি অথবা টি যে কোনোটা বসাইতেই হবে, সো ইট মাস্ট বি ট্রু। সো এ ইজ দ্য অ্যান্সার। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? হ্যাঁ। হ্যাঁ দাদা। Yes, sir. জি দাদা, বুঝতে এটা পারছি। যদি সহজেই পারছি, আমরা দেখি অন্যগুলা কেন অ্যান্সার না সেটা একটু দেখি। বলছে আই ইজ অ্যাসাইন্ড টু আইদার পি অর টি। ভাই আই তো বসবে এল কিংবা এম এ, পি অর টি তো অবশ্যই বসবে। আমি তো ড্রাইতে ইউজ করে ফেলছি। হ্যাঁ,
তারপর সিতে বলছে পি এবং টি ইচ হ্যাভ টু ওয়ার্কার অ্যাসাইন টু দেম, মানে পি এবং টিতে দুজন করে ওয়ার্কার থাকবে, ইম্পসিবল। তিনজন অসম্ভব। লোক তো পুরো বসেই গেছে, হবে কেমনি, তাই না? এবার ডিতে কি বলছে, এইচ ইজ অ্যাসাইন্ড টু এল। ভাই এইচ বসবে তো এখন পি কিংবা টি এর মধ্যে, এল এর বসার তো কোনো সুযোগই নেই, তাই না? হ্যাঁ হ্যালো, হ্যাঁ দাদা। জি এবার দাদা। প্রশ্ন ইতে আসেন, বলছে এইচ ইজ অ্যাসাইন্ড টু টি। এইচ কি টিতে বসতে পারে নাকি পারে না, বলেন তো বুদ্ধি করে। বুঝতে পারে। পারবে দাদা, পারবে দাদা। তাহলে আমি এ কে কেন অ্যান্সার নিলাম ই কে না নিয়ে, বলেন তো? প্রশ্নের স্যার মাস্ট বি এখানে চাওয়া মাস্ট হয়েছে। বি মাস্ট ট্রু। মাস্ট। ব্রিলিয়ান্ট, এইচ ধরে থাকতেন, এইচ টিতেও বসতে মাস্ট বি। পিতেও বসতে পারে। কারণ এইচ টিতে বসতে পারে, ঠিক আছে, এইচ টিতে না বসে পিতেও বসতে পারে। বুঝতে পারে। তো ই নাম্বারটা হচ্ছে ক্যান বি ট্রু বা কুড বি ট্রু, আর এ নাম্বারটা হচ্ছে মাস্ট বি ট্রু। ধরে ফেলছি না আমরা, বলেন তো একটু বুদ্ধি করে এবার। জি স্যার। হ্যাঁ হ্যাঁ দাদা। ভাই। দেখছেন কত ইন্টারেস্টিং জিনিসগুলো, খুব ইন্টারেস্টিং, তাই না? তো পোলাপাইন কান্নাকাটি শুরু করছে কি, আয় হায় প্রশ্ন কি হয়ে গেল প্রশ্ন, আরে ভাই প্রশ্ন কিছুই হয় না, প্রশ্ন তো সহজ হয়েছে ভাই, আপনারা কেন কান্নাকাটি করে জানি না। সহজ তো, কিন্তু সময়ের তো একটা ব্যাপার আছে স্যার। বাবারে, সময়ের ব্যাপার আছে, শুধু আপনার জন্য না সবার জন্যই আছে, যে খেলার এর মধ্যেই খেলবে, ঠিক আছে? প্রশ্ন যখন কঠিন হয় তখন চান্স পাওয়াটা সহজ হয়, তখন ঘোলা জলে মাছ শিকার করবেন আপনি, বোঝেন না কেন এটা এখন, Yes, স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। এই যে একজন লিখছেন মেমোরাইজিং পার্ট থেকে মুক্তি কিছুটা, হ্যাঁ মেমোরাইজ করার দিন শেষ, চিল মুডে পরীক্ষা দিতে যাবেন, ঠিক আছে? এই দেখেন 15 নম্বর প্রশ্ন পড়ি, এটা পড়ে আছে ক্লাস শেষ, হ্যাঁ? বলছে যদি জি এইচ কে আর অ্যামং দ্য ওয়ার্কার অ্যাসাইন্ড টু এম্বাসিস ইন হিউমিড ক্লাইমেট। আচ্ছা, মানে কি হিউমিড ক্লাইমেটে আপনি জি এইচ এবং কে এদেরকে অ্যাসাইন করে ফেলছেন। এখন ভালো করে বুঝেন, আমি যদি বলি এই যে আমার হিউমিড ক্লাইমেটে আছে কে, আমার হিউমিড ক্লাইমেটে আছে হচ্ছে পি আর টি, তাই না? হ্যাঁ। এই দুটি তো হিউমিড ক্লাইমেট। জি। এই পি আর টি আমি যোগ করে দিলাম, যে এখানে আপনি যে কোনো একটা জি দিছেন, তারপর যে কোনো একটা এইচ দিছেন, তারপর যে কোনো একটা কে দিছেন, আবার আপনি এটাও জানেন যে আপনার এখানে আনতেই হবে নাকি? হ্যাঁ। হ্যাঁ ঠিক স্যার। আছে আমার ভাই এবং বোনেরা আমার, বলেন। হ্যাঁ তাহলে পি এবং টি এই হিউমিড ক্লাইমেটে আপনি অ্যাকচুয়ালি কজন মেম্বার বসায় ফেলছেন? 4 জন। 4 জন। 4 জন। তাহলে আমার হাতে মেম্বার আছে কয়জন? 2 জন। 2 জন। এই 2 জন তাহলে বসবে কোথায়? স্যার ওই যে ড্রাই ড্রাই ড্রাইতে। একজন বসবে এল এ, একজন একজন বসবে এম এম এ। এ। এখন এই দুই ভদ্রলোক কেডায় কেডায় এটা চিন্তা করেন। একজন হইতেছে আপনার মেইনলি এফ, আর একজন হচ্ছে মেইনলি আপনার কি আই। আই। তাহলে এল এবং এম এই দুইটা এম্বাসি যে কোনো একটাতে এফ বসবে আর একটাতে বসবে আই, কথা কি ঠিক আছে না ভুল আছে? ঠিক ঠিক আছে। আছে স্যার। তার মানে কি এই এফ এবং আই এরা যেখানে বসবে অন্য কেউ থাকবে? না না। না দাদা, সিঙ্গেল এবার সিঙ্গেল। বলেন অ্যান্সার কোনটা? হ্যাঁ। এ অ্যান্সার হচ্ছে এ, ব্রিলিয়েন্ট। যে এফ ইজ এই যে অ্যাসাইন্ড এফ টু ইজ অ্যান এম্বাসি, এম্বাসি। এফ হচ্ছে এমন একটা এম্বাসিতে দেওয়া হয়েছে টু হুইচ, যেটাতে নান অফ দ্য 5 অফিস ওয়ার্কার ইজ অ্যাসাইন্ড, বাকি 5 জন ওয়ার্কারের কেউ নাই। এখন দেখতে হবে আই নিয়ে কিছু বলা আছে কিনা, প্রশ্নে কিন্তু আই না নিয়ে দাদা। কিছুই বলা নাই, সো এ ইজ দ্য অ্যান্সার। শেষ, বুঝতে পারলাম? হ্যাঁ আমি শুধুমাত্র মনে হয় ব্যক্তিগতভাবে জিআরই বিগ বুকে 2টা না 3টা কোশ্চেনে ঝামেলা পাইছিলাম মনে হয়েছিল। ঝামেলা মানে আমার বুঝতে ভুল হয়েছে, হয়তো জিআরই বিগ বুক তো আর ভুল করবে না, কারণ এগুলা ইটিএস এর সরাসরি রিয়েল কোশ্চেন। ওকে, তাহলে আজকে আমরা অনেক এনজয় করলাম এবং অনেক মজার একটা ক্লাস করলাম, তাই না? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আমি ক্লাস আপলোড করে দিব। আপনারা দয়া করে আমার ওই ফাইল থেকে 2, 3, 4, 5 এই ক্লাসগুলো করে ফেলবেন, কালকের ক্লাসটা অফ রাখতেছি। দেন নেক্সট ক্লাসটা আমরা শুক্রবার দিন আবার শুরু, শুক্রবার তো ক্লাস হবে না, আবার সেই রোববারে গিয়ে ক্লাস হবে, ঠিক আছে? স্যার ওই যে ইংলিশের ওই যে প্রিলির যে ক্লাসগুলো হচ্ছে না, ওইটার পিডিএফ কি দেওয়া যাবে স্যার? অবশ্যই দেওয়া হবে, কোনো সমস্যা নেই। স্যার ওইটা তো দেননি।
এই জন্য পেয়ে যাবেন বলছি। ঠিক আছে। আচ্ছা তাহলে আজকের দাদা মতো ক্লাসগুলা কি এই ফিচারডে দিয়ে দিবেন? আমাদের সমস্ত ক্লাস ফিচার্ডে থাকে, আর কোথাও থাকবে না ভাই। ওকে, বাই বাই, গুড নাইট, এন্ড বেস্ট অফ দাদা লাক ফর ইউর এক্সামস।